প্রেগনেন্সির ৯ মাসের উঁচু পেট নিয়ে প্রথমবারের মতো শ্বশুরবাড়িতে পা রাখতেই সতিনীর মুখোমুখি হলাম আমি। এখানে এসে লোকমুখে জানতে পারলাম আমার স্বামীর দ্বিতীয় স্ত্রী আমি। আমার আগেও সে একটি বিয়ে করেছে। ইভেন এখনও তার প্রথম স্ত্রী রয়েছে। প্রথম সংসারে তার ৫ বছরের একটি মেয়েও আছে। অথচ আমাদের বিয়ের আগে ঘূর্ণাক্ষরে সেসব টের পাইনি আমি। এসব কিছুটি স্বীকার করেনি সে। হয়তো এই সত্যি কখনো জানাও হতো না যদি আমি আজ নিজে থেকে তার খোঁজে না আসতাম। মানুষটা নিখুঁতভাবে ঠকিয়েছে আমাদের দুজন নারীকে। আমার সতীনও জানে না আমি তার স্বামীর আরেকটি স্ত্রী। অচেনা আমাকে দেখে সে আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করল, কে আপনি? আমি যদি বলি আমি আপনার স্বামীর আরেকটি স্ত্রী, আপনার সতীন আমি, কি বিশ্বাস করবেন আপনি? আমার কথায় সে প্রচণ্ড রকমের রেগে গেল। অচেনা এক মেয়ের মুখে স্বামীকে নিয়ে এমন কথা শুনলে রাগটাই স্বাভাবিক। নারী তার স্বামীকে নিয়ে ভাগাভাগি কোনো কালেই সহ্য করতে পারেনি। আমিও পারছি না, আমার সতীনও পারবে না। সে আমার দিকে অগ্নিচোখে তাকিয়ে বলল, এই মেয়ে, কি সব ফালতু কথা বলছিস তুই? এক্ষুনি বের হ তুই আমার বাসা থেকে। আমি কোনো ফালতু কথা বলছি না। তার সাথে রিলেশন করে আমার বিয়ে হয়েছিল। আমি শহরের মেয়ে। আমাদের ফ্ল্যাটের পাশে ছিল তার ফ্ল্যাট। সে ওখানেই চাকরি করত, ফ্ল্যাটে একাই থাকতো। ওখানের সবাই জানতো সে অবিবাহিত, মা বাবা গ্রামে থাকে। এ কথাও তার মুখে বলা। আমাদের পাশাপাশি বাসা হওয়ার সুবাদে তার সাথে টুকটাক কথা হতো। দেখা হলেই প্রতিবার সে আগ্রহ নিয়েই আগে আগে কথা বলতো। তার কথা বলার ভঙ্গি ছিল অসাধারণ। আমার ভালো লাগতো। যে কেউ যে কোনো মেয়েরই ভালো লাগবে তাকে। দেখতে শুনতে ভালো, শিক্ষিত যুবক। এভাবে কিছুদিন যেতে না যেতেই সে সরাসরি বিয়ের প্রস্তাব দিল আমায়। আমি তখন অমত করলাম। তবে ধীরে ধীরে আমিও বুঝে গেলাম আমি তাকে ভালোবাসতে শুরু করেছি। এরপর আমাদের প্রেম হলো। আমি যেটাকে ভালোবাসা বা প্রেম ভাবতাম, আসলে ওটার নাম ছিল পরকীয়া। ঘূর্ণা খেটেও বুঝতে পারিনি আমি তার চালাকি। সে বুঝতেও দেয়নি। প্রেম হওয়ার ৬ মাসের মাথায় সে আমাকে বিয়ে করার জন্য পাগল হয়ে গেল। আমার বাবা নেই, আমরা শুধু ২ বোন। আমার বিয়ের ব্যাপারে যে মায়ের সাথে সে সরাসরি কথা বলল। মা প্রথম প্রথম রাজি হননি, তবুও সে হাল ছাড়েনি। এরপর বিভিন্ন কৌশলে আমার মাকেও রাজি করালো। ছেলে ভালো, চাকরি করে, দেখতে শুনতেও ভালো। তাই আমার পরিবার আর অমত করেনি। মা বললেন, তুমি আমার মেয়েকে বিয়ে করতে চাইলে তোমার অভিভাবকদের নিয়ে আসতে হবে। তাদের মতামতেরও তো প্রয়োজন আছে। এরপর সে তার বাবা মাকে গ্রাম থেকে আসতে বলল। তারাও আমাকে পছন্দ করলেন। এভাবে বিয়েটা হলো আমাদের। বিয়ের পরপরই তারা গ্রামে চলে গেল। আমরা দুজন শহরেই থাকতাম। মাঝে মধ্যে সে ছুটিতে গ্রামে যেত, কিন্তু আমাকে কখনো নিয়ে যেত না। আমি যেতে চাইলে বলতো, তোমার অনার্স শেষ হলেই একেবারে ধুমধাম করে তুলে নিতে চাইছে আব্বা আম্মা। আমিও মেনে নিলাম। উনি যে কয়দিন ছুটিতে থাকতো, সবসময় ব্যস্ত থাকতো, তখন খুব একটা কথা হতো না আমাদের। হলেও দিনের বেলা টুকটাক হতো, হবেই তো। আজ বুঝলাম সে কারণ। সে গ্রামের কথা বলে চলে যেত তার প্রথম স্ত্রী আর সন্তানের কাছে। তারাও তো এসব জানে না। আর আমিও তো ছিলাম সরল। সে যা বোঝাতো তাই বুঝতাম, কখনো সন্দেহ করতাম না। আরামের এই সরলতা আর বিশ্বাসের সুযোগ নিয়ে সে আমাকে নিখুঁতভাবে ঠকিয়েছে। তবু আমি টের পাইনি। বিয়ের সময় যেতেই আমি বাচ্চা কনসিভ করি। এরপর দিনগুলো ভালোই যাচ্ছিল। আমার প্রেগনেন্সির ৮ মাস হতেই হঠাৎ সে গ্রামের কথা বলে বাসা থেকে বের হলো। এরপর মানুষটা হঠাৎ একদিন গায়েব হয়ে গেল। আমার সাথে যোগাযোগ বন্ধ, মোবাইল বন্ধ। অসুস্থ শরীরে স্বামীর চিন্তায় আমি শেষ। কি হলো মানুষটার? কোথায় আছে? এই প্রথমবার তার দেওয়া গ্রামের ঠিকানায় গেলাম। আমি আর মা। সেই ঠিকানা ছিল ভুয়া। আসলে সেখানে তাদের কেউ থাকে না। পরে শুনতে পাই আমাদের বিয়েতে যারা তার বাবা মা হয়ে এসেছিল তারা আসলে তার কেউ না। এত এত সত্যের মুখোমুখি হয়ে আমি খুব অসুস্থ হয়ে পড়ি। তবুও শেষটা দেখতে তার খোঁজ করলাম। আমার কাছে তার ভোটার আইডি কার্ডের একটা ফটোকপি ছিল। সেখান থেকে তার আসল ঠিকানা খুঁজে বের করি। খুঁজতে খুঁজতে পেয়েও গেলাম মানুষটাকে। এখানে সে শুনতে পেলাম আরেক সত্য, যা শুনে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। যে মানুষটাকে এতটা বিশ্বাস করলাম, এতটা ভালোবাসলাম, সেই মানুষটা আমাকে এভাবে ঠকালো। কি হবে আমার? কি হবে আমার এই অনাগত সন্তানের? আমি নিজেকে তবুও যথাসম্ভব সামনে নিলাম। সন্তানের ভবিষ্যতের কথা ভেবে হলেও লড়তে হবে আমাকে। আমি একটু শক্ত হয়ে তাকে বললাম, আমি সত্যি বলছি আপা, এটা আমারও স্বামীর ঘর। এখানে আমারও অধিকার রয়েছে। আমার কথা শুনে সে হিতাহিত জ্ঞান হারিয়ে আমাকে একটা থাপ্পড় দিয়ে অকথ্য গালিগালাজ করতে লাগলো। আমাদের কথা শুনে সেখানে উপস্থিত হলো আমার স্বামী মাহিম, তার কোলে তার মেয়ে। মেয়েটা দেখতে খুব মিষ্টি। আমার সতীনও সুন্দরী। কত সুন্দর সুখী পরিবার ছিল তার। সে পরিবার রেখেও আমার জীবনটা নষ্ট করলো। আমার নিজেকে আজ বড় অসহায় লাগছে। মানুষটা আমায় এভাবে ঠকালো। মস্তিষ্ক কেমন শূন্য শূন্য লাগছে আমার। কান্না পাচ্ছি খুব, কিন্তু কাঁদতে পারছি না আমি। আমাকে নিজের বাড়িতে দেখে মাহিমের মাথায় যেন বাজ পড়ল। অবাক হয়ে বলল, তনয়া, তুমি এখানে?
হ্যাঁ, আমি না আসলে তো কখনো জানতেই পারতাম না এইসব। তুমি আমায় এভাবে ঠকালে কেন মাহিম? তুমি বিবাহিত, তোমার স্ত্রী সন্তান রয়েছে, এ কথা কেন আমায় বলনি? বউ থাকতে এরপরও কেন বিয়ে করলে আমায়? সত্যি যখন শুনে ফেলেছ, তাহলে আর মিথ্যে বলে লাভ কি? তুমি আমার মোহ ছিলে, তনয়া। ওই সময় আমার স্ত্রীর সাথে মন মালিন্য হয়েছিল, তাই আমি রাগের বশে বিয়ে করে ফেলি তোমায়। মোহ কেটে গেছে, এখন আর আমি তোমাকে চাই না। তুমি এখানে না আসলেও আমি তোমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিতাম। তুমি এখান থেকে চলে যাও, তনয়া। লোক জানাজানি হলে আমার সমস্যা হবে। মেয়ে আছে আমার, তার ভবিষ্যৎ আছে। তুমি পারলে আমায় ক্ষমা করে দিও। গড়গড় করে খুব স্বাভাবিকভাবে কথাগুলো বলল মাহিম, যা শুনে তার প্রতি অগাধ ভালোবাসাটা আর আমার রইল না। আমি অবাক হয়ে শুধু আওড়ালাম, সি মাহিম, তুমি এতটা নীচ, এভাবে এত জঘন্যভাবে কেন ঠকালে আমায়? আরে, তুমি তোমার মেয়ের ভবিষ্যতের কথা ভাবলে, আমার অনগত সন্তানের কথা ভাবলে না? আমার পেটে যে রয়েছে, সেও তো তোমার সন্তান। সকল সত্যের মুখোমুখি হয়ে গর্জে উঠল আমার সতীন। বিশ্রী ভাষায় গালিগালাজ করছে আমায়। তার স্বামীর কোনো দোষ নেই, সব দোষ মেয়ে আমার। আমি নাকি ভুলিয়ে ভালিয়ে নিজের শরীর দেখিয়ে বিয়ে করেছি তাকে। হাহ, আমার স্বামী নির্বাক, আমার সতীন তার সামনে থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল আমায়। আমি তবুও নিজের সন্তানটার কথা ভেবে ভিক্ষুকের মতো ওদের হাত পায়ে ধরে একটু আশ্রয় চাইলাম, কিন্তু ওরা আমায় এতটুকু আশ্রয় দিল না। ওর বাবা ভাবল না আমার সন্তানটার কথা, রাস্তায় বের করে দিল আমায়। সাথে আমার স্বামী বলে দিল, সন্তান যেহেতু আমার, তার দায়িত্ব না হয় আমি নিলাম। তবে তোমার দায়িত্ব আমি নিতে পারলাম না। আমি আমার প্রথম স্ত্রীকে অসম্ভব ভালোবাসি। অন্তঃসত্ত্বা অবস্থায় যেহেতু ডিভোর্স কিংবা তালাক হয় না, তাই তোমার সন্তান ভূমিষ্ঠ হলেই ডিভোর্স লেটার পাঠিয়ে দেব, সাথে কাবিনের টাকাটাও। আর কখনো তুমি এখানে আসবে না। এরপরও ঝামেলা করলে কিছুই করতে পারবে না তুমি। এক্ষুনি চলে যাও তুমি আমার বাড়ি থেকে। আহ, কত সহজেই মানুষটা বলে দিল এইসব। আরে, তুই যখন এতটাই ভালোবাসিস তোর বউকে, তাহলে তাকে রেখেও আমায় কেন বিয়ে করলি? কেন এত নাটক করলি আমার সাথে? তোর মোহকে প্রাধান্য দিতে নষ্ট করলে আমার জীবনটা। আহ পুরুষ, মেয়েদের জীবনটা পুতুলের থেকেও সহজলভ্য মনে করিস তোরা? এত এত অন্যায় করেও এই পুরুষগুলোর মধ্যে সামান্যতম অনুশোচনা নেই। তাদের জীবনে নারীর অভাব হয় না, তারা ঠিকই সুখে থাকে। এদের খপ্পরে পড়ে শান্তি সুখ পায় না বোকা নারীগুলো। একটা মানুষকে বিশ্বাস করে ভালোবেসে আমার জায়গা হলো শেষমেশ রাস্তায়। কষ্টে বুকটা ফেটে যাচ্ছে, দম বন্ধ হয়ে আসছে আমার। এখনো বিশ্বাস করতে পারছি না আমি মানুষটা এত বাজেভাবে ঠকিয়েছে আমায়। আমার মনে হচ্ছে এটা কোনো দুঃস্বপ্ন। ঘুম ভেঙে গেলেই সব ঠিক হয়ে যাবে আগের মতো। কিন্তু না, এটা বাস্তব। আর কিছুই ঠিক হবে না আমাদের। হয়তো বাচ্চাটা জন্ম নেওয়ার সাথে সাথেই আমাদের ডিভোর্স হয়ে যাবে। আহ, মানুষটার কি নিখুঁত অভিনয় ছিল! তার অভিনয়কে ভালোবাসা ভেবে মন প্রাণ উজাড় করে ভালোবেসেছিলাম তাকে। বিনিময়ে হাতছানি দিয়ে এতদিন দুঃখ ডাকছিলাম। ঠকে গেলাম আজ বিশ্বাসের কাছে, ভালোবাসার কাছে। আহা, কি নিদারুণ যন্ত্রণা! এবার কি হবে আমার? কে দেখবে আমার বাচ্চাটাকে? আমি নিজেকে কিভাবে সামলাবো? বাস স্টেশনের ফুটপাতে নিস্তেজ হয়ে বসে আছি আমি। কতক্ষণ ধরে এভাবে বসে আছি খেয়াল নেই। আচমকা হুঁশ ফিরল এক ভিখারিনীর ডাকে। ভেবেছিলাম টাকা পয়সা চাইতে এসেছে। আগ্রহ দেখালাম না, বরং বিরক্ত হলাম। এই শহরের সবকিছুতেই এখন আমার বিরক্তি, এমনকি নিজের প্রতিও। কিন্তু আমাকে অবাক করে দিয়ে বৃদ্ধা বললেন, আমি ভিক্ষা চাইতে আসিনি মা। এই পুরো স্টেশনটাই আমার বাড়ি। রাস্তার ও পাশেতেই আমি থাকি। কিন্তু তুমি কে? এই শহরে তো তোমাকে আগে দেখিনি। সে দুপুর থেকে তোমাকে এখানে বসে থাকতে দেখছি। এখন তো সন্ধ্যা হয়ে গেল, অথচ তোমার মধ্যে কোনো যাওয়ার তাড়া নেই। তুমি কি কারোর জন্য অপেক্ষা করছো? হকচকিয়ে উঠলাম আমি। চারপাশে তাকালাম। গোধূলির লাল আভা শহরটাকে ইতিমধ্যে ঢেকে ফেলেছে। একটু পরেই সন্ধ্যার অন্ধকারে সব মিলিয়ে যাবে। হতবুদ্ধি হয়ে সেদিকে তাকিয়ে রইলাম কিছুক্ষণ। মাহিমদের বাড়ি থেকে আমাকে বের করে দেওয়ার পর এলোমেলো পায়ে হাঁটতে শুরু করেছিলাম। আমার যেন কোনো হুঁশ ছিল না, শুধু রাস্তার পথ ধরে হেঁটেছি। স্বামীর প্রতারণা আমার আস্ত আমিটাকে ভিতর থেকে একদম দুমড়ে মুচড়ে দিয়েছে। আমি যেন আজ নির্বোধ হয়ে গিয়েছি। এই অচেনা শহরে আমি নতুন, পথঘাট কিছু চিনি না। সন্ধ্যা নামছে, কোথায় যাব আমি? কি করব? কেন বসে আছি এখানে? আমার ভাবনার মধ্যে বৃদ্ধা আবারও কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলেন, তুমি কি অসুস্থ? কি হয়েছে তোমার? এমন বিষণ্ণ কেন লাগছে তোমাকে? আমি তাকালাম তার দিকে। আটপৌরে শাড়ি পরা এক বৃদ্ধা দাঁড়িয়ে আছে আমার সামনে। বয়সের ভারে কচকি গিয়েছে চামড়া। অভাবে কষ্টে ম্লান সৌন্দর্যের মাঝেও তার মুখে এক ধরনের অদ্ভুত মায়া। কেন যেন এই মুহূর্তে এই মানুষটিকে নিজের আপন কেউ মনে হলো। রাস্তার ভিখারিদের সাধারণত শুদ্ধ ভাষায় কথা বলতে দেখা যায় না, কিন্তু এই বৃদ্ধা স্পষ্ট উচ্চারণে কথা বলছেন। কিছুক্ষণ চুপ থেকে আমি অবশেষে জিজ্ঞেস করলাম, খালা,
কয়টা বাজে? বৃদ্ধা পান খাওয়া মুখে মৃদু হাসলেন। তারপর বললেন, আমার তো ঘড়ি নেই মা। আমাদের সময় দেখার প্রয়োজন হয় না। গাড়ির শব্দ আর পেটের ক্ষুধাই আমাদের সময়টা বুঝিয়ে দেয়। আমি আর কিছু বললাম না। খালা আমার বলার আশাও রাখল না। সে আবারও বলল, ও মেয়ে, কোথায় যাবে তুমি? তোমায় দেখে তো মনে হচ্ছে তুমি পোয়াতি। এই শরীর এখানে বসে আর বেশি দেরি করো না। জায়গাটা খুব একটা ভালো না। আমার যাওয়ার মতো আপাতত নির্দিষ্ট কোনো জায়গা নেই খালা। এই শহরের এক পুরুষ আমাকে নির্মমভাবে ঠকিয়েছে। তার সঙ্গে বেঁধে নেওয়া স্বপ্নগুলো আজ ভাঙা কাচের মতো ছড়িয়ে চারপাশে। তাই কোথায় যাব, কার কাছে যাব, তার কোনো উত্তর আমার কাছে নেই। খালা চলে গেল কোনো কথাবার্তা ছাড়াই। হয়তো এক দক্ষিণী আর এক দক্ষিণীর বোঝা নিজের ঘাড়ে সেদে চাপাতে চায় না, অথবা তার কোনো আপন দুঃখ মনে পড়ে গেল। জানি না, আমি জানতেও চাই না। খালামার থেকে কিছুটা দূরে গিয়ে বসলো। নিজের রংচটা ব্যাগ থেকে হাতড়ে হাতড়ে কিছু খাবার বের করছে। আমি কেন জানি সেদিকে উদাস ভঙ্গিতে তাকিয়ে আছি। ব্যস্ত শহরে মানুষ আসে যায়, আমার দিকে একবার তাকায়, আবার নিজেদের জগতে মগ্ন হয়ে চলে যায়। চারপাশে এত কোলাহল, অথচ কারো চোখে কোনো খেয়াল নেই। এই যে আমি স্টেশনে এতক্ষণ বসেছিলাম, কেউ আমাকে সেভাবে কিছু জিজ্ঞেস করেনি। হয়তো কেউ না কেউ একবার ডেকেছিল, আমি খেয়াল করিনি। এখানে সবাই শুধু নিজেদের নিয়েই ব্যস্ত। এই নিঃসঙ্গ ভিড়ে আমি যেন আরো একা হয়ে গেলাম। নিজেকে প্রচন্ড দুর্বল লাগছে এখন। ক্ষুধায় পেটটা জ্বলে যাচ্ছে। সারাটা দিন একটু পানিও আমার পেটে জুটিনি। বড্ড তৃষ্ণা লেগেছে। আমি নিজের কাঁধের ব্যাগটা খুঁজতে লাগলাম, কিন্তু ব্যাগটা আর পাচ্ছি না। কোলের মধ্যে অবহেলায় মোবাইলটা পড়ে আছে, কিন্তু ব্যাগটা কোথায় গেল? এখানে আর নেই। মনে হচ্ছিল আমার পাশে সাইডে ব্যাগটা রাখা ছিল। সেখানে বেশ কিছু টাকাও ছিল। এখন আর সেটা পাওয়া যাচ্ছে না। কত লোক আসা যাওয়া করে, কেউ হয়তো সুযোগ বুঝে নিয়ে গেছে। নিজের চলার জন্য রাখা টাকা পয়সাটাও হারিয়ে আমি ওরা একবার হতাশ হলাম। অচেনা শহরে কিভাবে কি করব, আমি আবারও সব ভুলে ভিখানির খালার শুকনো রুটি আর পানির দিকে তাকিয়ে আছি। খালা কি বুঝলো কিছু। হঠাৎ করেই নিজের ভাগের খাবারটুকু আমার দিকে এগিয়ে দিয়ে বলল, ও মেয়ে, তোমার ভিখারিনী খালার এই খাবার তুমি খাবে? খেতে পারবে এই খাবার? খেলে নাও। আমি তার প্রশ্নের কোনো জবাব দিলাম না। তার দেওয়া খাবারগুলো এক প্রকার চিনি নিয়ে খেতে লাগলাম। খালা মৃদু হেসে এবার এসে বসলো আমার পাশের বেঞ্চটাতে। আমার সেদিকে হুঁশ নেই। খালা খেলো কিনা জিজ্ঞেসও করলাম না, বরং তার দেওয়া শুকনো রুটি পানি দিয়ে ভিজিয়ে সবটুকুই খেয়ে ফেললাম। ক্ষুধার মাঝে এই খাবারটা এত অমৃত মনে হলো আমার। এত মজার খাবার বোধ হয় আমি আর কখনো খাইনি। এতটুকু পেটে পড়তে নিজেকে একটু শান্ত অনুভব করলাম। আচমকায় খালার কথা মনে পড়ল। এই অসহায় মানুষটার সবটুকু খাবার আমি খেয়ে ফেললাম। উনি সারাদিনে খেলো কিনা জিজ্ঞেসও করলাম না। ছি, আমি লজ্জায় পড়ে গেলাম। নিজের হাতেও টাকা নেই যে তাকে কিছু টাকা ধরিয়ে দেব। আমি অনুতপ্ত চোখে চারপাশে তাকিয়ে খালাকে খুঁজলাম। বললাম, আপনি কি খেয়েছিলেন খালা? আমার ক্ষুধা নেই মা। ক্ষুধার যাতনা সহ্য করবার ক্ষমতা আমার আছে। খালামাকে কিছু বলতে না দিয়েই ওখান থেকে চলে গেল ব্যস্ত ভঙ্গিতে। আমি কিয়ৎক্ষণ সেদিকে মুগ্ধ চোখে তাকিয়ে রইলাম। বুকের ভেতরের ভারী দীর্ঘশ্বাস ছেড়ে বললাম, একজন ভিখারিও আমার দুঃখ বুঝলো, বুকের তীব্র দহন অনুভব করলো। অথচ তুমি, যাকে আমি এতটা আপন ভেবেছি, এতটা কাছে রেখেছি, সেই তুমি আমাকে বুঝলে না। আমার ভাঙা মনের শব্দগুলো তোমার কাছে নিস্তব্ধ রইল। আমি আর তাকে নিয়ে ভাবতে পারলাম না। হাতে সময় নেই খুব একটা। তবে তার এই ঋণের ভাগিদার রয়ে গেলাম আমি। এই শহর থেকে আমি আজ আর নিজের শহরে গেলাম না। যে মানুষটা আমার সাথে এত বড় প্রতারণা করলো, তার শেষ দেখেই ফিরবো আমি? না না, তার প্রতি আমার আর কোনো টান নেই, ভালোবাসাও নেই। রয়েছে ঘৃণা আর ঘৃণা। আমি নিজেকে সামলে উঠে দাঁড়ালাম। স্রস্ত ফোনটা হাতে নিলাম। এতক্ষণ ফোন বন্ধ অবস্থাতেই পড়েছিল। আমি ফোন অন করলাম। মা জানে না আমি এখানে এসেছি। ওদের কাউকে কিছু না বলে আমি এখানে এসেছিলাম তার খোঁজে। আমার মা বোন নিশ্চয়ই এতক্ষণে আমার চিন্তায় অস্থির হয়ে আছেন। এমনিতেও অসুস্থ শরীর নিয়ে ওরা আমায় ছাড়ত না। এসব ভাবনার মাঝেই কল দিলাম মাকে। কিন্তু ফোন ধরল আমার ছোট বোন তন্নি। আমাকে কিছু বলতে না দিয়ে সে কেঁদে ফেলল। বলল ভাঙা কণ্ঠে, তুই কোথায় আছিস আপু? তোর ফোন বন্ধ ছিল কেন? কি হয়েছে তোর? আমাদের কাউকে কিছু না বলে তুই হঠাৎ কোথাও উধাও হলি? ভাইয়ের খোঁজ পেয়েছিস বুঝি? পেয়েছি। এ কি আপু, তোর কণ্ঠ এমন লাগছে কেন? ঠিক আছিস তুই? কি হয়েছে? আমি মৃদু হাসলাম। বোনটা আমাকে না দেখেই ওর আপুর গলার স্বর শুনে ধরে ফেলেছে। আমি ঠিক নেই। আমি নিজেকে যথাসম্ভব সামলিয়ে বললাম, আমি ঠিকই আছি। মা কোথায়? মায়ের কাছে ফোনটা দে। তন্নি চেঁচিয়ে উঠল। মাকে ডাকলো অনবরত। মা যেন আমার কলের অপেক্ষাতেই ছিলেন। টেনশনে এতক্ষণে প্রেশার বাড়িয়ে ফেলেছেন। তন্নি থেকে ফোন নিয়েই মা কথাবার্তা ছাড়াই কেঁদে উঠলেন। এরপর ভাঙা ভাঙা কণ্ঠে বললেন, তনু, তুই কোথায় আছিস?
তুই ঠিক আছিস? মা, মাহিমকে খুঁজে পেয়েছি। কি বলিস? জামাই কেমন আছে? কি হয়েছিল ওর? হঠাৎ জামাই আমাদের সঙ্গে এমন করলো কেন? ও ঠিক আছে? কিছু ঠিক নেই মা, কিছুই ঠিক নেই। আমি আর নিজেকে মায়ের কাছে সামলাতে পারলাম না, কেঁদে ফেললাম অসহায় কণ্ঠে। মা অস্থির হলো, জানতে চাইলো কি হয়েছে। কি হয়েছে? কাঁদছিস কেন? আমি এবার মাকে ভেঙে চুরে সবটাই বললাম। সবটা শুনে আমার মা ছিলেন বাক্যহারা। এরপর আচমকা বুক ভরা আক্ষেপ নিয়ে শুধালো, স্বামী ছাড়া এই পৃথিবীতে বিধবায় বেঁচে থাকা আমাদের জন্য বড্ড কঠিন রে মা। আজ যদি তোদের বাবা বেঁচে থাকতো, মাথার উপর তোদের বড় একটা ভাইয়ের ছাতা থাকতো, আমাদের আর ঠকতে হতো না। ওরা ঠিকই বিয়ের সময় ছেলের বাড়িঘরের খোঁজ খবর নিত। আমরা আবারও হেরে গেলাম বিশ্বাসের কাছে, মানুষের প্রতারণার কাছে। আমাদের অসহায়ত্বের সুযোগ নিয়ে ওরা আমাদের ঠকালো, নষ্ট করলো আমার ফুলের মতো মেয়েটার জীবনটা। হাই আফসোস, আমি কেন একটিবার নিজে গিয়ে ছেলেটার খোঁজ খবর নিলাম না? কেন ওর মধুর মধুর কথাতে গলে গেলাম? আহারে, তোর এই দুঃখ আমি কিভাবে ঘুচাবো মা? মা কাছে, তন্নিও কাছে, কিন্তু আমার কান্না থেমে গেছে, কাঁদতে ইচ্ছে করে না আর। আমি যেন হৃদয়হীনা হয়ে উঠেছি। এই পৃথিবীতে আরো একবার মনে করিয়ে দিল, আমার বাবা নেই, আমার ভাই নেই। আমি আবারও বিরক্তিকর শ্বাস টানলাম। মাকে বললাম, আমাকে বিকাশে কিছু টাকা পাঠিয়ে দাও তো মা, চলার মতো টাকা নেই, ব্যাগটাও হারিয়ে গেছে। মা আশ্বাস দিল আমায়। পরবর্তীতে কি করব জানতে চাইল। আমি জানালাম সবটা। মাও মেনে নিল বিনা বাক্যে, শুধু বলল, আমিও আসতেছি, সাবধানে থাকিস মা। আমি কিছু বললাম না। কল কেটে দিয়ে স্টেশন থেকে বাইরে বের হলাম। এ পৃথিবী আমার জন্য এখন বড্ড কঠিন হয়ে দাঁড়িয়েছে। এই অচেনা শহরেও আমি হাল ছাড়লাম না, নিজেকে সামলে নিলাম, মনে জোর রাখলাম। ওখান থেকে মানুষজনের ভেতরে এগালাম। মা বিকাশে টাকা পাঠিয়েছে। আমি কিছু টাকা তুলে হাতে নিলাম। অচেনা আমাকে বেশ কয়েকজন ঘন্টা ধরে এখানে দেখে যাচ্ছিল লোকজন। তারা কৌতূহল হয়ে এবার জানতে চাইল, কে আপনি? আমি আর চুপ করে থাকলাম না। মানুষজনকে শুনিয়ে শুনে বললাম, আমি মাহিমের দ্বিতীয় স্ত্রী। ও আমাকে ঠকিয়েছে। আমি আজ সবকিছু যখন জানলাম, ওরা অন্তঃসত্ত্বা অবস্থায় আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। মুহূর্তেই পরিবেশ বদলে গেল। লোকজনের কানাকানি শুরু হলো। আমাকে কিছু লোক ঘিরে ধরলো। ওদের আগ্রহ দেখে বুঝলাম, গ্রামের ভালো মানুষের মুখোশ পরে ঘুরছে এই লোক। আমি আর নিজেকে দমিয়ে রাখলাম না। সবার সামনে টেনে হিঁচড়ে খুলে দেব ওর মুখোশ। মানুষ জানুক, এই শহরে একটা নিকৃষ্ট জীব রয়েছে, যে দুজন নারীকে নিখুঁতভাবে ঠকিয়েছে। না না, এরপর আমি আর তার সঙ্গে সংসার করতে যাচ্ছি না। শুধু আয়োজন করে আমি একটা পশুকে সমাজ থেকে চিহ্নিত করব। আমি আমার প্রাপ্ত অধিকার বুঝে নেব। এসবে আর তাকে এতটুকু ছাড় দেওয়া হবে না। আমাকে দুঃখের মাঝে রেখে তুমি শুধু সুখটাই বেছে নিবে? ওহো, তা তো হচ্ছে না। একটু তো হেনস্থা তুমিও হও। এই সমাজের মেয়েরা আমাকে দেখুক, শিখুক নির্মম বাস্তবতাকে। এই ঘটনা আজকাল অহরহ হয়। তাই সমাজের মেয়েদের কাছে আমার একটা বার্তা থাকবে, তারা যেন বিয়ের ক্ষেত্রে সচেতন হয়। আমায় নিয়ে আজ সন্ধ্যায় সালিশ বসেছে। এখনকার স্থানীয়রা এলাকার চেয়ারম্যানকে খবর দিয়েছে। আমি এখন বসে আছি চেয়ারম্যানের ক্লাবে। আমাকে ঘিরে অনেক লোক দাঁড়িয়ে আছে। তাদের মাঝখানে আমি, অন্য এক পাশে মাহিম ও তার প্রথম স্ত্রী কন্যা। ওরা দুজনে আমার দিকে বিরাস মুখে তাকিয়ে আছে। মাহিম একটু পরপর আমার দিকে রক্তিম চোখে তাকাচ্ছে। ওরা হয়তো ভাবতে পারেনি আমি এমন কিছু করব। আমি নীরবে হাসলাম। সবকিছুকে এতই সহজ, এক চুলও ছাড় দেব না আমি। তুমি শুধু নারীর ভালোবাসাটি দেখেছ মাহিম, তার মুখ ফিরে নেওয়ার তোপ দেখনি। আমি তার সঙ্গে পরিচয় করে দেব তোমাকে। এর মধ্যে চেয়ারম্যান সাহেব অচেনা আমাকে কিয়ৎক্ষণ আগাগোড়া পর্যবেক্ষণ করে শুধালেন, এই মেয়ে কে তুমি? কি চাও? আমি মাহিমের দ্বিতীয় স্ত্রী। আমি মাহিমের শাস্তি চাই। আচমকা উপস্থিত সবাই কেমনে কেমনে করে তাকালো আমার দিকে। স্ত্রী হয়ে স্বামীর শাস্তি দেওয়া হয়তো অদ্ভুত শোনালো তাদের কাছে। আমি আবারও হাসলাম। চেয়ারম্যান কেউক্ষণ থম মেরে বসে রইলেন। এরপর আবারও বললেন, তুমি যে নিজেকে মাহিমের স্ত্রী দাবি করছো, তার প্রমাণ কি? তোমাকে তো আমরা কেউই চিনি না, জানি না, কখনো দেখিও নি। হুট করে তুমি কিভাবে মাহিমের স্ত্রী হয়ে গেলে? আমাদের জানাশোনা মতে মাহিমে কাজ করতে পারে না। তুমি কে? সত্যি করে বলো। তুমি মাহিমকে ফাঁসাতে চাইছো? উদ্দেশ্য কি তোমার? আমি এবার শব্দ করে হাসলাম। এই হাসিতে রয়েছে কেবল ঘৃণা আর তাচ্ছিল্য। চেয়ারম্যান সাহেব কঠিন স্বরে ধমকে উঠলেন আমায়, এই মেয়ে হাসছো কেন? হাসি এ ভেবে একটা মানুষ কতটা নিখুঁত অভিনয় করতে পারে। আমি থামলাম। চেয়ারম্যানের পাশে বসা এক মুরব্বী বিরক্ত হলেন আমার আচরণে। তিনি বললেন, খোলাসা করে বলো সবটা। আমি হঠাৎ শক্ত হয়ে গেলাম। নরম হয়ে বসলে ওরা আমাকে দুর্বল ভাববে। আমি নিজেকে যথাসম্ভব শক্ত খোলসে আবদ্ধ করে মাহিমের দিকে আঙ্গুল উঁচিয়ে বললাম, ওই যে জানোয়ারটাকে দেখছে না, ও একটা প্রতারক, ভণ্ড।
ও আমার স্বামী, এটা ভাবতে আমার ঘৃণা হচ্ছে আজ। আমিও স্ত্রী, অথচ আপনারা এক এলাকার হয়ে আমাকে চিনেন না, কারণ আমাকে চিনতে দেওয়া হয়নি। তারপরও আপনাদের প্রমাণ চাই, তাই না? শুনুন তবে, আমি মাহিমের স্ত্রী। এর সবচেয়ে বড় প্রমাণ আমার পেটে রণাগত সন্তান। আপনাদের সন্দেহ থাকলে ডিএনএ টেস্ট করুন, আমাদের কাবির নামও চেক করতে পারেন। আমি সবকিছুর জন্য প্রস্তুত। মুহূর্তেই টান টান উত্তেজনায় সবাই নড়ে চড়ে উঠল। মাহিম এতগুলো মানুষের সামনে বেশ অপমানিত বোধ করলো। সে খেয়ে ধমকে উঠল আমায়, তনয়া, মুখ সামলে কথা বলো। মুখ সামলে কথা বলার মতো অতটাও সম্মানিত কেউ নস তুই। তুই এতটা নিরীহ মেয়ের সঙ্গে যা করেছিস, এরপর তোকে মানুষ বলতে ঘৃণা হয় আমার। অ্যাকচুয়ালি এটা কোনো মানুষের কাজ হতেই পারে না। তুই রাস্তার কুকুরটা থেকেও নিকৃষ্ট। তোর মুখোশের আড়ালে চরিত্রটা আরো জঘন্য। মাহিম ক্রোধে চটপাট দেখিয়ে আমার দিকে তেড়ে এলো। আমার সতীনও ঝঙ্কার তুলো। ওদের সবাইকে থামিয়ে দিলেন চেয়ারম্যান সাহেব। বললেন, থামো তোমরা, চুপ করো সবাই। তোমরা নিজেরাই যদি সব বিচার আচার করে নাও, তাহলে আমাদের ডাকা হলো কেন? এরপর তুমি বলো মাহিম, তনয় মেয়েটা কি সত্যি তোমার স্ত্রী? উনি যা বলছেন তা কি সত্যি? নয়তো আমরা অন্য প্রমাণগুলো দেখতে বাধ্য হব। মাহিম চুপ করে রইল কিছুক্ষণ। তারপরে যেন গলার স্বর বদলে চাপা রাগে বলল, তার আর দরকার হবে না চেয়ারম্যান সাহেব। তনয় যা বলছে সত্যি বলছে। তাকে আমি বিয়ে করেছিলাম, কিন্তু তার সঙ্গে আমি আর সংসার করতে চাই না। কেন চাও না? কারণ ওর সঙ্গে আমার বনিবনতার মিল নেই। ও একটা বেশ্যা মহিলা, স্বভাব চরিত্র মোটেও ভালো না। ও ছিল আমার জীবনে করা একটি ভুল। আমি সে ভুল এখন বুঝতে পেরেছি, তাই ওরে আমি এক্ষুনি ত্যাগ করতে চাই। আমি আমার প্রথম স্ত্রীর সন্তান নিয়ে সুখে শান্তিতেই থাকতে চাই। এর মাঝে দ্বিতীয় কোনো অধ্যায় আমি চাই না। নিজেকে নিয়ে মাহিমের বলা বৃষ্টি ভাষা শুনে আমি ছিলাম কিয়ৎক্ষণ বাক্যহারা। পরে আবার নিজেকে বুঝিয়ে নিলাম, যে মানুষ এত জঘন্য কাজও করতে পারে, সে সবকিছুই বলতে পারে। বিচ্ছেদের ক্ষেত্রে নারী পুরুষের সবচেয়ে দুর্বল পয়েন্ট হচ্ছে তার চরিত্র। যখন এক পক্ষের কাছে আগ্রহ শেষ হয়ে সম্পর্ক বিচ্ছেদের দিকে এগোয়, তখন অন্য পক্ষের চরিত্রটাকে ছাড়াছাড়ি মক্ষম কারণ হিসেবে দেখায়। আমাদের ক্ষেত্রেও মাহিম তাই করল। আমি নীরব থাকলাম। এখনকার পরিস্থিতিও বেশ গরম হলো। সালিশ প্রধান কি বলে, আমি তার সিদ্ধান্তের অপেক্ষা করলাম। হঠাৎ চেয়ারম্যান সাহেবকে আমার সতীন ডাকলো। বলল, ভাইজান, একটু এদিকে আসুন। আপনার সঙ্গে আমার কিছু কথা রয়েছে। যেহেতু আমার হাজবেন্ড একটা ভুল করেই ফেলেছে, এর একটা সমাধান করা দরকার। চেয়ারম্যান সাহেব উঠে দাঁড়ালেন। ওই মহিলার সঙ্গে কিছুটা দূরে গিয়ে কি যেন যুক্তি পরামর্শ করলেন। তারা ফিরলেন বেশ কিছুক্ষণ পর। ওখান থেকে এসে চেয়ারম্যানের কথার ধরন পাল্টে গেল। দেখুন, মাহিম যেহেতু আপনাকে রাখতে চায় না, সেহেতু আমাদের কিছু করার নেই। আপনি বাড়ি ফিরে যান। আমিও সঙ্গে সঙ্গে কাটকাট গলায় জবাব দিলাম, আমিও তার সঙ্গে সংসার করতে আগ্রহী নই। চেয়ারম্যান সাহেব, আমি শুধু আমার পাওনাটা চাই, আর তার উপযুক্ত শাস্তি চাই, নয়তো ব্যাপারটা ভালো হবে না। চেয়ারম্যান সাহেব আমার দিকে তাকিয়ে কিছুটা চাপা স্বরে বললেন, কি ভালো হবে না শুনি, বলুন। আপনি অন্য জায়গা থেকে এসে সরাসরি আমাদের এলাকার ছেলেকে হুমকি দিচ্ছেন। কিসের জোরে? খুব ক্ষমতা আপনার। আপনি কোনো কিছু পাবেন না। আপনার কি দোষ ছিল না? মাহিম দোষ করলে আপনিও তার সমান দোষী। একজন বিবাহিত পুরুষকে ভুলিয়ে ফুসলিয়ে বিয়ে করে নিজেকে এখন আপনি সত্যি প্রমাণ করতে চান? আপনার আগে ও স্ত্রী আছে, একটা মেয়ে আছে, এটা আমরা সবাই জানি। তাদের প্রতি আপনি কি অবিচার করেননি? এখন মাহিম আপনাকে রাখবে না, আপনিও তার সঙ্গে থাকবেন না। আর এর একটাই সমাধান, আপনি সসম্মানে এখান থেকে চলে যান। এর মধ্যে ডিভোর্স লেটার পাঠিয়ে দেওয়া হবে। এখন বেশি বাড়াবাড়ি করলে ব্যাপারটা ভালো হবে না। চেয়ারম্যান সাহেব আমাকে যেন নীরবে হুমকি দিলেন। আমি আশ্চর্য হয়ে সেদিকে তাকিয়ে রইলাম। মনে মনে সত্যি কিছুটা ভয় হচ্ছিল আমার। যত যাই হোক, অচেনা শহরে আমি একা দাঁড়িয়ে, আমার পরিচিত কিংবা আপনজন পাশে কেউ নেই যে আমি সেই জোরে কথা বলবো। তবুও মনের জোরে কিছু বলতে চাচ্ছিলাম আমি। তখন এখনকার একজন বৃদ্ধ লোক আমার চোখের ইশারায় থামতে বললেন। তিনি এখানকার মেম্বার। লোকটিকে বেশ সৎ মনে হলো। জগতে সবাই খারাপ হয় না, কত শত খারাপের ভিড়েও কিছু ভালো লোক সব জায়গায় থাকে। ওই লোকটাই আমাকে এক ফাঁকে সংকেত দিলেন, চেয়ারম্যান সাহেব মাহিমদের আত্মীয়। তুমি তার কাছে সঠিক বিচার পাইবা না মা। এখান থেকে তুমি বুদ্ধি করে চলে যাও, আর থানায় যেও। আমি সেই ইশারা বুঝতে সক্ষম হয়ে চুপ রইলাম। ভয় পাওয়ার নাটকটাও করলাম। পরে সিদ্ধান্ত হলো, আমি এখন এখান থেকে সোজা বাসায় চলে যাব। আমিও মেনে নিলাম তাদের কথা। মাহিম ও তার স্ত্রী অনেকক্ষণ পর বিজয়ের হাসি আসলো। আমিও তার সৌর্যকে দেখে নিলাম। ওদের উদ্দেশ্যে কেবল বললাম, আমায় ঠকিয়ে আপনারা আজ হাসছেন। বিশ্বাস করুন, আপনাদের এই হাসিটা দীর্ঘস্থায়ী হবে রইবে না। কারণ আপনাদেরও রব আমারও। আর রব তার কোনো বান্দাকেই ঠকায় না। দেখবেন, আপনাদের এই সুখ অচিরেই দুঃখে পরিণত হবে।
আপনাদের দেওয়া যন্ত্রণাগুলো যে আমার রুহ অব্দি পৌঁছে গেছে। আমার রুহের হায় আপনাদের ভালো থাকতে দেবে না, কখনোই না। আমি আর ওখানে দাঁড়ালাম না, ওদের প্রত্যুত্তর করার সুযোগও দিলাম না। ক্লাব থেকে বেরিয়ে এলাম। আমাকে এরপর এখন থেকে চেয়ারম্যানের লোকজন বাসে টিকিট কেটে বাসে উঠিয়ে দিল। কিছুক্ষণ পর বাস ছাড়লো, তবে ওরাও চলে গেল। আমি কিছুটা দৌড়ে গিয়ে বাস থেকে নেমে গেলাম। আমার শহরে আর গেলাম না। একজন রিকশাওয়ালা মামার সাহায্যে আমি এখনকার থানায় গেলাম। গোপনে মাহিমদের নামে কেস করলাম। আজ রাতটাতে আমার আর কোথাও যাওয়া হলো না। সারা রাত থানায় থাকতে হলো। অসুস্থ শরীরে বসে থাকা যায় আর কতক্ষণ? আমার অস্থিরতা দেখে ওখানকার ডিউটিরত একজন পুলিশ আমাকে একটা কম্বল বিছিয়ে জেলখানার ভেতরে শোয়ার জায়গা করে দিলেন। সঙ্গে কিছু খাবার ও পানি এনে দিলেন। আমি ওদের দিকে কৃতজ্ঞ চোখে তাকিয়ে রইলাম। এখানকার থানার ওসিটাও ভালো, তার নির্দেশেই এসব দেওয়া হয়েছে। গর্ভবতী মায়েদের প্রতি তাদের যতটুকু দয়া হলো, এর কানা করেও আমার স্বামী আমাকে দেখায়নি। আমি দীর্ঘশ্বাস ছাড়লাম। ওর কথা আর ভাবলাম না। শুয়ে পড়লাম জেলখানার বিছানাটায়। সারাদিন পর একটু শোয়ার জায়গা পেয়ে আমার শরীরটাও একেবারে ছেড়ে দিল। আর আমিও কখন জানি ঘুমিয়ে গেলাম। আমার সেই ঘুম ভাঙে সকালে মায়ের ডাকে। মা এসেছে, তার সঙ্গে এসেছে রিধান ভাই। উনি আমার বড় খালার একমাত্র ছেলে। বিদেশ থেকে পরে কিছুদিন হলো দেশে ফিরেছে। মা আমাকে দেখে কতক্ষণ কান্নাকাটি করলেও রিধান ভাই সারাক্ষণই ছিল নিশ্চুপ। আমিও আগ বাড়িয়ে কথা বলতে জানি। বেশ অনেক বছর পর তার সঙ্গে আমার দেখা। তবুও আমাদের এখন অব্দি কথা হয়নি। আমারও কথা বলার মন মানসিকতা হয়নি। আচমকা রিধান ভাই আমাকে বলল, তনু ভাত খাবি? পরিচিত সেই সুর। ওনার মুখটাও বেশ হাসি হাসি, ফর্সা মুখটাতে শোক শোক। আচমকা তার এমন কথাটি রাগেরা আমার মাথায় তল্লি তল্লা চেপে ধরল। উনি কি সাত সকালে এখানে এসেছে আমাকে ভাত খাওয়াতে? আমার কি এখন ভাত খাওয়ার মানসিকতা আছে? কথাবার্তা ছাড়াই এগুলো কেমন কথা? ওনার খেতে ইচ্ছে হলে খাবে, আমাকে কেন বলবে? আমার যে কি হলো! আমি হঠাৎ এতক্ষণের সব রাগ উগলে দিলাম রিধান ভাইকে। কঠিন স্বরে খেকে উঠলাম আচমকা। বললাম, রিধান ভাই, আপনি কি সাত সকালে আমাকে ভাত খাওয়ানোর জন্য থানায় এসেছেন? আমি তো তাও তোকে ভাত খেতে বলছি। তোর স্বামী তো তোকে সারা দিনটাতেও এক গ্লাস পানিও দিল না। ওনার গা ছাড়া কথাতে আমার এতক্ষণের তেজলা মুখটা আমসি হয়ে গেল। রিধান ভাই সবটা জেনেও আমাকে মুখের উপর এসব বলছেন। আমার মনের অবস্থা জেনেও তার বলাই কথাটা এই মুহূর্তে আমাকে ভীষণ পীড়া দিছিল। আমি কেবল তার দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে বললাম, আপনি কি আমাকে খোঁচা দিচ্ছেন রিধান ভাই? ওনার আবারও সেই গা জ্বালানো উত্তর, মিথ্যে তো আর কিছু বলিনি। তোর কাছে এটা খোঁচা মনে হলো কেন তনু? বিরক্তিতে আমার মুখ কুঁচকে এলো। গাটাও জ্বলে গেল শিরশির করে। মা কেন এই হতচ্ছাড়াটাকে নিয়ে এলো? দুনিয়াতে আর কি কোনো মানুষ ছিল না? রিধান ভাইটাও কেমন কেমন করে আজকাল। উনি তো এমন ছিলেন না। বিদেশে গিয়ে গিয়ে উনি বদলে গেছেন। আমার বিরক্তিকর মুখ দেখে মা আমাদের দুজনের মধ্যে ফোড়ন কাটল। রিধান ভাইকে থামিয়ে দিয়ে বলল, আহ রিধান, এসব এখন থাক না বাপ। মায়ের প্রত্যুত্তরে রিধান ভাই গড়গড় করে বলল, আমার খিদে পেয়েছে খালা। আমার এখন ভাত খেতে ইচ্ছে করছে। থানার ওপাশটাতে একটা হোটেল আছে, শুনেছি ওরা দারুণ রাঁধে। আমি এখন সেখানে গিয়ে ভাত খাবো। তুমি কি খাবে আমার সঙ্গে? সকাল সকাল রিদান ভাই ভাত খায়। অদ্ভুত তো, যে ছেলে শুধু একবেলা ভাত খায়, ডায়েটের জন্য তাও পরিমাণ মতো, সে এখন থানাতে এসেছে এই ভোরবেলা ভাত খেতে। জগতের সব অদ্ভুত ব্যাপার আমার সঙ্গে ঘটতে চলেছে বুঝি। আমার ভাবনার মধ্যেই মাও আমতা আমতা করে করলো, খিদে তো আমারও পেয়েছে। কিন্তু মায়ের এই বাক্যের পূর্ণতা মেলে না। রিধান ভাই তাকে থামিয়ে দিল। মায়ের হাত ধরে বলল, চলো তো খালা, আগে পেটটা ঠান্ডা হোক, তারপর দুনিয়া ঠান্ডা করব। চোখের সামনে থেকে ওরা দুজন চলে গেল। মাকে জোর করে রিধান ভাই নিয়ে যাচ্ছে। মনে হচ্ছে থানার কোনো আসামিকে টেনে হিসড়ে পুলিশ তুলে নিয়ে যাচ্ছে। এই দৃশ্য দেখে ডিউটিরত কিছু পুলিশ তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে। অদ্ভুত, তারও কিছু বলছে না। এদের ব্যবহার আমাকে পুরোপুরি হতাশ করলো। কি আশ্চর্য! ওরা তো গেল ভাত খেতে, আমি কি করব? এখন এখানে একা একা দাঁড়িয়ে থাকার কোনো মানেই হয় না। অগত্যা আমিও বিরক্তিকর শেষ পর্যায়ে গিয়ে ওদের পিছু নিলাম। আমরা তিনজন এখন বসে আছি একটা হোটেলে। মা আর রিধান ভাই আমার সামনাসামনি চেয়ারে বসেছে, আর আমি তাদের বিপরীত চেয়ারে বসে আছি। আমাদের আশেপাশে বেশ কিছু মানুষ বসেছে। কেউ খাচ্ছে, কেউ বা খাবারের জন্য অপেক্ষা করছে, কেউ বা প্রিয়জনদের সঙ্গে আলাপ করছে। কিন্তু আমরা তিনজনই এখন চুপচাপ। রিধান ভাই ফোনে কি যেন করছে। মা আর চোখে বারবার আমাকে দেখছে। আমি তাতে আগ্রহ দেখালাম না। এখানে আসার পর থেকেই আমার খিদে অনুভব হলো। হোটেল থেকে ভিন্ন ভিন্ন খাবারের চমৎকার ঘ্রাণ নাকে আসে। এতে আমার পেটে গুড়গুড়ি উঠছে। তখন আমি অনুভব করলাম খিদে কাকে বলে। এই মুহূর্তে মনে হচ্ছে দুনিয়ার সব খাবার আমার পেটে ধরবে। ওরা কখন খাবার দেবে, কখন খাবো আমি?
এতটুকু তাড়না আমার সইছে না। এই মুহূর্তে জগতের কোনো চিন্তা আমার মাথাতেই নেই। এতে মনে মনে বেশ অস্বস্তি হচ্ছিল আমার। এই ভেবে যে আমি তো খেতে আসতে চাইনি, তখন উল্টো রিধান ভাইকে ধুয়ে দিছিলাম। এখন যদি সে দেশে আগে আগে খাবার চাই, ইজ্জত থাকবে? রিধান না যে লাগামহীন মানুষ, দেখা গেল এতগুলো মানুষের মধ্যে কিছু একটা আমাকে বলে দিল। এরপর লজ্জায় আমার নাক কান কাটা গেল। আমি সেরকম রিস্ক নিলাম না। ভাগ্যিস আমাদের নীরব অনুভূতি মানুষ অনুভব করতে পারে না। আমার ভাবনার মাঝেই হোটেল বয় এসে খাবার দিয়ে গেল। রিধান ভাই অর্ডার করেছে সাদা ভাত, কয়েক রকম পদের ঝাল ঝাল ভর্তা আর দেশি মুরগির ভুনা। সবগুলো আমার খুব প্রিয়। খাবার সামনে আসার পরই আমি খাওয়া শুরু করেছি। বেশ কয়েক বেলা পর ভাত পেয়ে বেশ তৃপ্তি নিয়ে আমি খাচ্ছি। আমার খাওয়ার মধ্যে আচমকা রিধান ভাই মিহি কণ্ঠে শুধালো, মামলা করেছিস? রিধান ভাইয়ের কণ্ঠে খানিকটা উদ্বেগ, কিন্তু আমার কণ্ঠে গাঢ় দৃঢ়তা। আমি দৃঢ় কণ্ঠে জবাব দিলাম, হ্যাঁ। কি কি বিষয় করলি? ওনার ফের প্রশ্নে আমি কতক্ষণ জবাব দিলাম না, বরং লেগ পিসটাকে একটা কামড় দিয়ে মজা করে খেলাম। এরপর একটু পানি খেয়ে পরিষ্কার গলায় বললাম, প্রথমে দ্বৈত বিবাহ মামলা করেছি। তিনি আমাকে না জানিয়ে আমাকে দ্বিতীয় বিয়ে করেছেন। এটা আমার এবং আমার সন্তানের অধিকার নিয়ে খেলা। আইনি ধারা, দণ্ডবিধি 1860-এর ধারা 494, শাস্তি সর্বোচ্চ 7 বছরের কারাদণ্ড এবং জরিমানা। মা আমার কথাটি বেশ চমকালো। উনি খাওয়ার হাত থামিয়ে দিলেন এবং বেশ আগ্রহ নিয়ে জানতে চাইল, বলিস কি? তাহলে আর কি কি করলি? আমি ঠোঁট এলিয়ে হাসলাম। বললাম, নারী নির্যাতনের মামলা করেছি। গর্ভাবস্থায় আমাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছে। আইনি দ্বারা নারী ও শিশু নির্যাতন দম আইন 2000-এর দ্বারা 345, শাস্তি ধারা 3, অঙ্গহানি বা বিকৃতি ঘটালে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড এবং জরিমানা। ধারা 4, যৌন নির্যাতনের জন্য যাবজ্জীবন কারাদণ্ড এবং জরিমানা। ধারা 5, অপহরণ বা পাচারের জন্য মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড এবং জরিমানা। মা সরুচোখে আমাকে দেখল, আবারও বলল, আর কিছু? হ্যাঁ, আরও আছে। বলতো শুনি। আমি বেশ আগ্রহ নিয়ে মা আর রিদান ভাইকে উদ্দেশ্য করে বললাম, হ্যাঁ, ভরণ পোষণের মামলা করেছি। আমি এবং আমার সন্তানের জন্য অর্থের ব্যবস্থা করতে হবে। আইনি ধারা, মুসলিম পারিবারিক আইন 1961-এর ধারা 3-4, শাস্তি স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করা শাস্তিযোগ্য অপরাধ। স্ত্রী এবং সন্তানের ভরণ পোষণ নিশ্চিত করা স্বামীর বাধ্যবাধকতা। এ পর্যন্ত শুনে রিধান ভাই বলল বেশ গম্ভীর কণ্ঠে, এটা তো তোর অধিকার। আর কিছু? আমি বললাম, ওনার নামে আমি প্রতারণার মামলাও করেছি। আমাকে ধোঁকা দিয়ে প্রথম স্ত্রীকে না জানিয়ে আমাকে বিয়ে করেছেন। আইনি ধারা, দণ্ডবিধি 1860-এর ধারা 420, শাস্তি সর্বোচ্চ 7 বছরের কারাদণ্ড এবং জরিমানা। মা বিস্মিত হলেন আমার হাবভাব দেখে। স্বামীর ক্ষেত্রে আমি এতটা কঠোর হতে পারবো মা হয়তো ভাবতে পারেনি। এই তো 2 দিন আগেও আমি তার জন্য অঝরে কেঁদেছিলাম। স্বামীর টেনশনে মরেই যাচ্ছিলাম। এসব ভাবলেই আজ হাসি পায়। তার ছেলের হাসিতে দুনিয়া ভরে যায়। আমি মুচকি মুচকি হাসলাম। চুপ রইলাম বেশ কিছুক্ষণ। যা দেখে মা অধৈর্য হয়ে আমাকে তাড়া দিলেন, শেষে আর কিছু বলবি? আরও আছে নাকি? আরও একটা আছে। কি? কোন বিষয়ে? সম্পত্তি দাবির মামলা আমি এর সঙ্গে করেছি। আমার অনাগত সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে চাই। আইনি ধারা, সিভিল মামলা, সম্পত্তির দাবির ক্ষেত্রে শাস্তি সন্তানের অধিকার অনুযায়ী সম্পত্তি বন্টনের আদেশ। সবটা শুনে মা জিজ্ঞেস করলেন, মামলা মোট হলো কটা? আমি পৈশাচিক হাসি দিয়ে বললাম, 5টা। আচমকা রিধান ভাই আমাকে বাহবা দিয়ে বললেন, বাহ বাহ, তোর সাহস তো দেখছি অনেক বড় হয়েছে তনু। আমিও তাকে ভাব নিয়ে বললাম, জানি আমি, এটা আমার লড়াই, আমার অধিকার। রিধান ভাই আর কিছু বললেন না, নিজের খাওয়ায় মনোযোগ দিলেন। মাও আর কথা বাড়ালেন না। তার চোখে মুখে লেপ্টে আছে উৎফুল্লতা। আমিও ওদের নিয়ে আর ভাবলাম না। আমি এখন ভাবছি আমার ভবিষ্যতের কথা, আমার অনাগত সন্তানের কথা, আমার অধিকারের কথা। আবার পৈশাচিক হেসে ভাবছি, ওরা যখন মামলার নোটিশগুলো পাবে ওদের প্রতিক্রিয়া কেমন হবে? আমাকে কি হুমকি দেবে, নাকি আবারও মাহিম সব মিটমাট করতে আসবে? কিন্তু আমি তো তাকে মন থেকেই কবর দিয়েছি। এখানে মাহিমের কোনো স্থান নেই, কোনো জায়গা নেই। ও কেবল আমার কাছে একজন অপরাধী। আমার দেহে প্রাণ থাকা অবধি আমি লড়ব। নারীকে যারা শুধু দুর্বল ভেবে বসে আছে তাদের আমি আমার সাহসিকতা দেখিয়ে দেব। হাজার হাজার ঠকে দেওয়া নারীকে শেখাবো অধিকার রক্ষার লড়াই। না না, এই লড়াই কেবল আমার নিজের জন্য নয়, বরং সমাজের অন্যান্য অবহেলিত নারীদের জন্য একটি উদাহরণ। এসব ভাবনার মাঝে কখন যে নিজের প্লেট ভর্তি খাবারটা শেষ করেছি খেয়াল করিনি। আমার ভাবনায় ভাঙ্গন ঘটল মায়ের ডাকে, তনু তনু। খানিকটা হকচকিয়ে গেলাম আমি, তবুও নিজেকে সামলে জবাব দিলাম,
হ্যাঁ মা, আর কটা ভাত দিব মা? নিবি আর একটু? আমি অনুভব করলাম আমার পেটে এখনো খিদে রয়েছে। এতটুকু খাবারে পেট ভরেনি। আমি কোনো কিছু না ভেবে বললাম, দাও। মা বেশ আয়েশ করে আমার প্লেটে ভাত তুলে দিলেন, ভর্তা তুলে দিলেন, নিজের বাটিতে রাখা মাংস তুলে দিলেন। আমি খাচ্ছি। আজকের মাংসটা বেশ মজা হয়েছে। আমার আরেক বেটি খেতে ইচ্ছে করছে। রিধান ভাইয়ের মাংসের বাটিটা এখনো ভরা। উনি এখনো ছুঁয়ে দেখেননি। আমি সেদিকে লোভাতুর হয়ে তাকিয়ে আছি। যার লক্ষ্য করে রিধান ভাই আচমকা আমার দিকে নিজের মাংসের বাটিটা এগিয়ে দিয়ে বললেন, নে খেয়ে নে। আশ্চর্যের ব্যাপার হলো আমি সত্যি সত্যি তার দেওয়া মাংসের বাটিটা সবটুকু মাংসই নিজের প্লেটে তুলে নিলাম, যেন আমি এতক্ষণ ধরে এটারই অপেক্ষা করেছিলাম। আমার ছেলে মানুষই দেখে রিদান ভাই কেমন করে যেন একটু হাসলেন, কিন্তু ততক্ষণে কিছু বললেন না। বললেন আমার খাওয়ার পর। আচমকা রিদান ভাই মাকে দেখিয়ে বললেন, দেখলে খালা, কে যেন বলছিল আমি ভাত খাবো না। আমার কি সেই মানসিকতা আছে? এ নিয়ে আমাকে কত হুমকি ধামকি। এখন দেখলে নিজেরটা তো খেলোই, সঙ্গে আমার মাংসের বাটিটাও সাফ করে দিল। রাক্ষস একটা। তার কথায় মাও মিটমিট করে হাসলেন। আকস্মিক রিদান ভাইয়ের এমন খোটা শুনে আমার লজ্জায় মরে যেতে ইচ্ছে করলো। বদলোক, এর জন্য তো বলি, এই লোক তখন এত সাধুগিরি কেন দেখালো? আমার ইচ্ছে করছে এখন পেট থেকে সবটুকু খাবার বের করে ওনাকে ফেরত দিয়ে দিতে। তা তো আর সম্ভব না। আমি স্যাত করে উঠলাম আচমকা। আমি কি আপনার কাছে আপনার মাংসের বাটি চেয়েছিলাম রিদান ভাই? নিজেই সেদি দিয়ে এখন আবার আমাকে খাবারের খোটা দিচ্ছেন। আমি কি স্বেচ্ছায় দিয়েছি? যেমন করে তুই তাকিয়েছিলি ওই মাংস আমি খেলেই তো আজ আমাকে ছোট ঘরে কেবল দৌড়াদৌড়ি করতে হতো। আমি লাস্ট আমার প্লেটে তাকিয়ে দেখি একটা হাড় অবশিষ্ট রয়েছে। আমি সেটাই ওনাকে দিয়ে মিছিমিছি রাগ দেখিয়ে বললাম, নেন আপনার মাংস, খাবো না আর। বলে আমি উঠে গেলাম বেসিনে হাত ধুতে। রিধান ভাই পেছন থেকে ছ্যাদ করে উঠলেন। আমি সেসব পাত্তা দিলাম না। এর মধ্যে ওদের খাওয়া শেষ। রিধান ভাই বিল দিলেন। আমরা তিনজন একসঙ্গে হোটেল থেকে বেরিয়ে এলাম। এরপর টং দোকানে দাঁড়িয়ে চা খেলাম। সবটাতে আজ বেশ তৃপ্তি পাচ্ছি আমি, আমার সঙ্গে মাও। এটা ভাবতেই অবাক লাগে, আজ এমন একটা মুহূর্তে কিভাবে আমি এত আরাম করে খাচ্ছি। মানুষ বড়ই অদ্ভুত। অদ্ভুত তার মন। মন কখন কি চায় তা আমরা নিজেরাও বুঝি না। এই মুহূর্তে এসব বুঝতেও চায় না। সেদিন থানার আরো বেশ কিছু কাজ রিদান ভাইকে সঙ্গে গুছিয়ে ফেলাম আমরা। এখনো আদালতের ব্যাপার স্যাপার বাকি পড়ে আছে। সেখানে আমাকে দরকার হবে। তাই আমরা বাড়ি গেলাম না। অসুস্থ শরীর নিয়ে বারবার এত দূর জার্নি আমি এখন আর নিতে পারবো না। এই ভেবে মা ও রিদান ভাই এখানে একটা আবাসিক হোস্টেলে 2 রুম নিলেন। এক রুমে আমি আর মা, অন্য রুমে রিধান ভাই। মামলার ধারা এবং শাস্তি অনেকেই হয়তো জানেন না, তাই মেয়েদের পরবর্তীতে সতর্ক করতে আমি এভাবে বিস্তারিত করতে একটু আঁচ দিয়েছি। এখানে কেউ বিরক্ত হলে একটু মানিয়ে নেবেন। আবাসিক হোটেলে আজ আমার 2 দিন চলছে। একদিন থানার ভিন্ন ভিন্ন প্রমাণ, কাগজপত্রের ঝামেলা গোছাতে গিয়ে ব্যাপক ছোটাছুটি করতে হয়েছে আমাকে। অসুস্থ শরীর নিয়ে ভীষণ ক্লান্ত হয়ে পড়েছি আমি। ভরা পেট নিয়ে নড়াচড়া করতেও আজকাল কষ্ট হচ্ছে আমার। তবু আমি মনের জোরে লড়ছি। আজ দুপুরে খেয়ে একটু শুয়েছিলাম। হঠাৎ মাহিমের নাম্বার থেকে কল। ফোন কলের শব্দ পেয়ে পাশ থেকে মা জিজ্ঞেস করলো, কে কল করেছে তনু? আমি স্বাভাবিকভাবে বললাম, মাহিম। মা ওর নাম শুনতেই আটকে উঠল। ভয়ের তো গলায় আমায় বলল, কল ধরিস না তনু, তুই ওর কল ধরিস না। কল কেটে দে, কল কেটে দে। তুই এক্ষুনি ওর নাম্বারটা ব্লক করে দে। কিন্তু আমি মায়ের বারণ শুনলাম না। কিছু একটা ভেবে বাঁকা হাসলাম। মা ওর নাম শুনতে পেয়েই ওনার মুখ ফ্যাকাশে হয়ে গেল। কিন্তু আমি বেশ স্বাভাবিকই রয়েছি, যেন আমি জানতাম এমনটাই হওয়ার। এরপর কল রিসিভ করলে কি হতে পারে তাও আজ করতে নিয়েছি। মা আমার দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে। আমার ভাবসাব দেখে তার চোখে বিস্ময়, মুখে কোথাও শব্দ নেই। আমি আবারও হাসলাম। এরপর নিজেকে যথাসম্ভব সামলিয়ে ফোন রিসিভ করলাম। রিসিভ করার আগে অবশ্য কল রেকর্ডিং চালু করে নিয়েছি। আমি আর আকপাস না ভেবে গম্ভীর কণ্ঠে শুধালাম, হ্যালো। আচমকা ওপাশ থেকে মাহিমের বাসখাই কণ্ঠে বিশ্রী গালিগালাজ ভেসে আসলো। কি রে মাগি, তুই নাকি লাং নিয়ে হোটেলে উঠেছিস, আবার আমার নামে মামলা করেছিস? নটের বাচ্চা, তোর এত সাহস কিভাবে হলো? মুখ সামলে কথা বল মাহিম। তুই আমার সাহসের এখনো কিছুই দেখিসনি। তোর সাহস দেখার আগেই আমি তোকে দুনিয়া থেকে বিদায় করব তনয়া। ভালোই ভালোই কথা বলেছিলাম আমি, তুই যখন শুনিসনি, এবার তোর তেজ আমি ছুটাবো দেখিস। মাগি, বেশাগিরি শুরু করেছি হোটেলে বসে। বেশাগিরি? এই বেশা, তুই তোর কোন বাপের পরামর্শে আমার নামে মামলা করেছিস? তোর বড় বড় বাপেরা মিলেও মাহিম চৌধুরীর এক গোছা চুলো ছিঁড়তে পারবে না। তোর টাকার লোভ হয়েছে, আমার সম্পত্তির ওপর লোভ হয়েছে, তাই না? তোকে আমি জাস্ট খুন করে ফেলবো, খুন করে দিব। আমি নিঃশব্দে নিভৃতে ওল কল কেটে দিলাম।
ওর বিশ্রী কথাবার্তা ও হুমকিমূলক কথাবার্তার ভয়েস রেকর্ডটাও সেই সঙ্গে মোবাইলে সেভ করে ফেললাম। এই জিনিস আমার মামলাটাকে আরো একটু শক্তপোক্ত করতে সাহায্য করবে। আমি তৎক্ষণাৎ মাহিমের নাম্বারটা চিরতরের জন্য ব্লক লিস্টে যুক্ত করলাম। ওর বৃষ্টি গালিগালাজগুলো এখন আমার কানে বাসে, সেই সঙ্গে শরীরটাও ঘিনঘিন করছে ঘৃণায়। ভাবতেই আজ নিজের প্রতি করুণা হয়। এরকম একটা অসভ্য জানোয়ারটাকে এককালে ভালোবাসছিলাম আমি। ছি, আজ আমাকে ওর গালিগালাজ গুলো হজম করতে হলো। ভবিষ্যৎ প্রজন্ম ভেবে এই যে আমি পাল্টা প্রতিক্রিয়া দেখাতে গিয়েও দেখায়নি। পাছে আমার প্রমাণটা যদি নড়বড়ে হয়ে যায়। আমি জানতাম থানা থেকে নোটিশ পাঠালে কিংবা মাহিমের কানে মামলার খবর পৌঁছালে সে আমাকে কল করবে। হলো তাই, আমার লক্ষ্য এবার সাকসেস। তবুও আমি কিছুক্ষণ থমথমে অবস্থায় বসেছিলাম। আমার নির্বিকার ভঙ্গির ভাটা পড়ল মায়ের ডাকে, তনু, ও তনু। কি বলল রে মাহিম? আমি তৎক্ষণাৎ নিজেকে সামলে নিয়ে মাকে এড়িয়ে গেলাম। মা জানার জন্য এখনো উসখুস করছে, কিন্তু আমি কিভাবে বলবো মাকে? আমার প্রেমিক পুরুষ আমাকে মাগি বলেছে। আমরা যে প্রেমিকার অশোভন আচার আচরণ সচরাচর প্রকাশ করতে পারি না কাউকে। প্রেমেরা হারিয়ে সম্পর্ক যখন বিষাদে ভরে ওঠে, তখন চুপি চুপি কত কথা আমরা গিলে ফেলি লোকের ভয়ে। আমিও তার বিপরীতে নই। মায়ের থেকে নিজেকে লুকোলাম কৌশলে। আমি হাতড়াতে থাকলাম মূল জায়গাতে। মাহিমের বলা কল রেকর্ড ও সেদিনের সালিশিতে বসা সকল কথোপকথন আমি বুদ্ধি করে নিজের ফোনে লুকিয়ে রেকর্ড করেছিলাম। সেগুলো মিলিয়ে আজ আমি থানার দারোগাকে পাঠিয়ে দিলাম। সঙ্গে দিলাম সামান্য 10,000 টাকা। থানার দারোগাটা খুব ভালো, ঘুষ খায় না সে। তবে তবে উপহার হিসেবে টাকা পয়সা সে নেয়। বড়বাবুদের কাজের একটা সম্মানী আছে না, এটা সামান্য চা নাস্তার টাকা। থানার দারোগা বাবুদের হাতে বেশ প্রমাণ রয়েছে এখন। রিদান ভাইও মামলার পিছনে বেশ চমড়েছে। একে একে 2 মিলিয়ে দারোগা সাহেব কথা দিয়েছে রাতে তার ফোর্স নিয়ে অ্যারেস্ট করবে মাহিমকে। দরদ দেখিয়ে আমাকেও বলেছে, আপনি চিন্তা করবেন না ম্যাডাম, হারামজাদাটাকে আমরা এবার একটা উচিত শিক্ষা দেব। আর হ্যাঁ, আপনি সাবধানে থাকবেন। আমিও সাবধানেই থাকলাম। দারোগা সাহেবও তার কথা রেখেছে। মাহিমকে সেদিনই পুলিশের ফোর্স অ্যারেস্ট করেছে। জেলখানাতে মাহিমের বেশ কিছুদিন কেটেছে। থানার সকল ফর্মালিটি পূরণ করে আমাদের মামলা উঠেছে এবার আদালতে। জজ সাহেব বিচারকের আসনে বসে আছেন। আমাদের দুপক্ষের দুজন উকিল তর্ক বিতর্ক করছেন। মাহিমকেও কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে আজ। তার পক্ষে বড়সড় লোকজন আছেন। এলাকার চেয়ারম্যান সাহেব এসেছে, আমার সতীনও এসেছে, তার সঙ্গে আরো অনেকজন। তারা আমার দিকে বাঁকা দৃষ্টিতে তাকাচ্ছেন। এদিকে আমার পক্ষে কেবল একজন উকিল, আমি, আমার মা ও রিধান ভাই। আমাদের উকিলটা বেশ কাজের। উনি রিধান ভাইয়ের বন্ধু জায়ান আহমেদ। রিধান ভাইয়ের কথাতেই আমাদের হয়ে আইনি লড়বে সে। আদালতের এক পর্যায়ে সব দিক দিয়েই প্রমাণিত হয়ে যাচ্ছিল মাহিম অপরাধী। তাকে জজ সাহেব ও উকিল সাহেব অনেক প্রশ্ন করল। প্রথম প্রথম মাহিম তালবাহানা করলেও পরবর্তী রায়ের দিন তার সাফ সাফ কথা, ইওর অনার, আমি তয়নার সঙ্গে সংসার করতে ইচ্ছুক নই। আমি তার দেনা পাওনা পরিশোধ করে তাকে ডিভোর্স দিতে চাই। এরপরও আদালত আমাকে যে শাস্তি দিবে আমি মাথায় পেতে নিতে প্রস্তুত। কেন সংসার করতে চান না? উনি আপনার অনাগত সন্তানের মা। আপনার সন্তানের ভবিষ্যৎ কি? আমার সন্তানের ভবিষ্যৎ আমি, তার ভরণ পোষণের দায়িত্ব আমার। কিন্তু তার মায়ের দেনা পাওনা পরিশোধ করার পর তার কি হবে, তার দায়ভার আমার নয়। তাছাড়া এই বিয়েটা আমি আমার প্রথম স্ত্রীর অনুমতি নিয়েই করেছিলাম। কিন্তু এখন আমাদের বনিবনার মিললেই আমরা আলাদা হতে চাই। এর মধ্যে আমি বাদ ছেড়ে বললাম, মহামান্য আদালত, মাহিম মিথ্যে বলছে। উনি ওনার প্রথম স্ত্রীর অগোচরে আমার সঙ্গে চিটিং করে আমাকে বিয়ে করেছে। উনি আমার আর আমার অনাগত সন্তানের সঙ্গে প্রতারণা করেছে। আমার কথার পিঠে সতীন বলল, ইওর অনার, আমি মাহিমের প্রথম স্ত্রী নুহা বলছি। আমার স্বামী আমার অনুমতি নিয়ে দ্বিতীয় বিয়ে করেছে। ওনার দ্বিতীয় বিয়েতে আমার কোনো আপত্তি ছিল না। আমি হতবাক হয়ে রইলাম কিঞ্চিতক্ষণ। একজন নারী হয়েও উনি অপরাধকে চাপা দিয়ে স্বামীর পক্ষ নিয়ে আদালতকে মিথ্যে বলল। এর মধ্যে আমার পক্ষের উকিল ব্যঙ্গ করে ওনাকে বললেন, আপনি এতই উদার মনের মানুষ মিস নুহা। আপনার স্বামী আপনার কাছে দ্বিতীয় বিয়ের করার জন্য অনুমতি চাইল, আর আপনি আপনার জন্য সতীন আনতে অনুমতি দিয়ে দিলেন। বাদীপক্ষের উকিল জায়ান আহমেদকে বাধা দিয়ে বলল, অবজেকশন ইওর অনার, এটা মাহিম ও নুহার ব্যক্তিগত ব্যাপার। জায়ান আহমেদ তাদের ব্যক্তিগত বিষয় হস্তক্ষেপ করতে চেয়ে লোক সম্মুখে তাদের হেনস্থা করতে চাইছে। ওদের দুজনের মধ্যে তর্ক বিতর্ক হতে যাচ্ছিল। আচমকা জজ সাহেব তার হাতুড়িতে গোটা কয়েক শব্দ করে বললেন, সাইলেন্ট প্লিজ, সাইলেন্ট প্লিজ। আদালত ঠান্ডা হলো। আবারও অনুমতি নিয়ে জায়ান আহমেদ আদালতকে প্রমাণ দেখিয়ে আমার সতীনকে জিজ্ঞেস করলেন, মিস নুহা, সেদিন চেয়ারম্যানের সালিশের বৈঠকে আপনি তো বলেছিলেন যে আপনি আপনার সতীন সম্পর্কে অবগত নন।
আমার কাছে সেটার যথাযথ প্রমাণও রয়েছে। নুহা বেশ চমকালো। এরপর আবারও অপরাধীর মতো আরেক মিথ্যা শুরু করে দিল, খুব কৌশলে। প্রথমে আমি আদালতের কাছে ক্ষমা প্রার্থী। হ্যাঁ, আমি সেদিন নিজেদের মান সম্মান বাঁচাতে আমি আমার সতীনকে অস্বীকার করেছি। কিন্তু আমি আর আদালতে দাঁড়িয়ে মিথ্যা বলতে চাই না। আমি অবাক হয়ে সেদিন কেবল অনুভব করেছি, একজন নারী একজন নারীর বড় শত্রু। আজ যদি নুহা তার স্বামীর পক্ষ না নিয়ে অন্যায়ের পক্ষ নিত, সমাজের একজন অপরাধী কঠিন শাস্তি পেত, আদালতের কাছে চিহ্নিত হতো একজন ঠকবাজ প্রতারক। কিন্তু হায় আফসোস, আজও আমাদের সমাজে নারীগুলো স্বামীতেই অন্ধভক্ত। নিজের সংসার রক্ষার্থে আজও নারীরা তার স্বামীর হাজারটা অপরাধ লুকোয়, একজন অপরাধীকে বুক ফুলিয়ে বাঁচিয়ে দেয়। এতে যদি অন্যায়ের জানটাও চলে যায়, সেদিকে ফিরেও তাকায় না, তাকাতেও চায় না। আমি নীরবে দীর্ঘশ্বাস ছাড়লাম। পাশ থেকে মা আমার হাতটা শক্ত করে ধরে রেখেছে। এরপর আরও মামলা পরিষ্কার হলো। মাহিম আমাকে রাখবে না, আমিও তার সঙ্গে থাকবো না। পরবর্তীতে আইনিভাবে সিদ্ধান্ত হলো আমাদের বিচ্ছেদ। মাহিম আমার দেনমোহর ও দেনাপানা পরিশোধ করে দিবেন। কিন্তু বাচ্চাটার প্রসঙ্গে এসে আদালত আবারও মাহিমকে প্রশ্ন করল, মাহিম চৌধুরী, তনয়ের গর্ভে যে বাচ্চা রয়েছে সেটা তো আপনারই। বাবা হিসেবে সন্তানের ভরণ পোষণের দায়িত্ব আপনার। কিন্তু এই বাচ্চাটা যে আপনার কাছে নিরাপদ থাকবে, এর নিশ্চয়তা কি? মাহিম বেশ অনেকক্ষণ পর বলল, দরকার হলে আইনিভাবে তার নিশ্চয়তা আমি দিব। কিন্তু এতে আবারও বাধা দিলাম আমি। আদালতের কাছে দাবি তুলেছি, আমার বাচ্চা আমার কাছেই থাকবে। আমার বাচ্চা আমি সারা জীবন নিজের কাছে রাখবো, তাকে আমি কাউকে দিব না। আমি যেখানে থাকবো আমার বাচ্চাও সেখানে থাকবে। কিন্তু আইনিভাবে একজন বাচ্চার অধিকার প্রথম তার বাবার দিকে এগিয়ে। নির্দিষ্ট একটা সময়ের পর বাবা যদি নিজের সন্তান নিজের কাছে রাখার দাবি আদালতে তোলে, সেক্ষেত্রে মায়েরা চাইলেও বাচ্চা নিজের কাছে রাখতে পারে না। কিন্তু আমাদের ক্ষেত্রে সেরকমটা হলো না। মাহিম এই বাচ্চা নিজের কাছে রাখার অনীহা দেখালো। আমার সতীন ও অন্যের বোঝা নিজের সংসারে নিতে রাজি নন। অগত্যা আমার দাবি আদালত লিখিতভাবে নিলেন। সবশেষে আমাদের ডিভোর্স লেটারও রেডি হলো, স্বাক্ষরও হলো। মাহিম আজ লাস্ট শুনানিতে আমার দেনমোহর সহ 3 মাসের ভরণ পোষণের খরচ জমা দিল। এছাড়াও বাচ্চা হওয়ার আগ অব্দি আমার চিকিৎসা ও ভরণ পোষণের যাবতীয় খরচও তার। এছাড়াও বাচ্চা আমার কাছে থাকলেও সে তার পিতার সম্পত্তির ওপর অধিকার রাখবেন। অবশেষে নানাবিধ অপরাধে মাহিমকে আদালত দিল 6 মাসের কারাদণ্ড ও জরিমানা। যদি ওর শাস্তি আরো বেশি হওয়ার দরকার ছিল, কিন্তু ক্ষমতার টাকার ফাঁকফোকর থেকে আদালত তাকে অল্পতেই বাঁচিয়ে নিল। জায়ন আহমেদ আর কিছু করতে চেয়েও পারল না। আদালতে এরপর তার আর হাত নেই। আজ আমি এতটুকুই সন্তুষ্ট থাকলাম এই ভেবে, মানুষের আদালতে ফাঁকফোকর থাকে, কিন্তু আল্লাহর আদালতে কোনো ফাঁকফোকর নেই। সেখানে প্রতিটি কাজের সঠিক বিচার হয়। তুমি ঠিক ততটুকুই পাবে যতটুকু তোমার প্রাপ্য, হোক তা সুখের পুরস্কার কিংবা শাস্তির কঠিন বোঝা। সেই বিশ্বাস রেখেই আমি দুহাত উঁচিয়ে একজন অপরাধীকে আল্লাহর নিকট সঁপে দিব। আমার প্রতিটি দীর্ঘশ্বাস ওর দিকে অভিশাপ হয়ে ফিরবে। হ্যাঁ, ফিরবেই। আমি হাসলাম তৃপ্তিতে। ভাগ্যিস আমাদের একজন রব আছেন। অবশেষে আমি আমার সংসারটা লিখিতভাবেই হারালাম। বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের তালাক কার্যকর হবে। আমি সেই সময়টার সবরও করলাম না। সেই কবে মন থেকে একজন প্রতারককে তুলে ফেলেছি। এমনভাবে তুললাম যে আমার ঘৃণাতেও সেই পুরুষের নামটাও থাকবে না। আমি এও জানি আমি তাকে ছাড়াই বাঁচব, ভালো থাকব এবং একজন বিপ্লবী নারী হব, যাকে দ্বিতীয়বার ভাঙাতে আসলে সেই পুরুষ 100 বার ভাঙবে। বেশ কিছুদিন পর নিজের শহরে ফিরছি আমরা। আমি আর মা বাসের এক সিটের পাশাপাশি। রিধান ভাই অন্য সিটে বসেছে। বাস চলছে। বাসের জানালার পাশের সিটটাতেই বসে আছি আমি। বাইরে সন্ধ্যার আলো আধারি রাস্তার ল্যাম্পপোস্টের মৃদু আলো আমাকে অবচেতনভাবে অন্য জগতে নিয়ে যাচ্ছে। আমার এক হাতে ব্যাগ, অন্য হাতটা অবহেলায় জানালার ধারে রেখে বাইরে তাকিয়ে আছি। শীতল হাওয়ার ঝাপটা মুখে ছুঁয়ে যাচ্ছে, কিন্তু আমি টের পেলাম আমার চোখে এক বিষণ্ণের স্থিরতা। ভেতরটাতেও কেমন দুমড়ে মুচড়ে মরসা যাচ্ছে। তবুও আমার মনের ভেতরটায় এক প্রকার মুক্তির স্বাদ, আবার গভীর এক শূন্যতা। সম্পর্কের জটিলতা থেকে নিজেকে মুক্ত করে আজ আমি একটু হালকা অনুভব করছি। কিন্তু সেই মুক্তি যেন আমার জীবনের অনেকটুকুই কেড়ে নিয়েছে। এটা কি সংসার হারানোর বিষাদ? জানি না, আমি কিছু জানি না। বাসের ভিড়, কত মানুষের কোলাহল আমাকে ছুঁতে পারছে না। আমি ভাবছি, সব হারিয়েও কি কিছু পাওয়া যায়? হয়তো যায়। নিজেকে নিয়ে নতুন করে বাঁচার স্বপ্ন আজ প্রথমবারের মতো আমার চোখে ভেসে উঠছে। জানালার কাছে আমার প্রতিচ্ছবি যেন আমাকে সান্ত্বনা দিচ্ছে। তুই পারবি তনয়া, তুই একাই যথেষ্ট। বাস ধীরে ধীরে গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে। আমার হৃদয়ের ভাঙা অংশগুলো নতুন করে নিজেকে গড়ে তোলার জন্য প্রস্তুত হচ্ছে। আচমকায় ফোনের ভাইব্রেশনের কেঁপে উঠলাম আমি। তন্নি কল করেছে। আমিও অনাগ্রহের সাথে কল ধরলাম।
ওপাশ থেকে ভেসে আসছে বড় খালার কণ্ঠ। হ্যালো তনু। বড় খালাদের বাসাতে এতদিন থেকেছে তন্নি। মা একা একা এক ফ্ল্যাটে রাখিন ওকে। বড় খালায় তন্নির ফোন থেকে কল করেছে আমায়। খালার কণ্ঠ শুনে আমি আস্তে ধীরে বললাম, হ্যাঁ বলো খালা, কি ব্যাপার? কল ধরছিলে না কেন? আমার ফোনে ব্যালেন্স ছিল না, তাই তন্নির ফোন থেকে কতগুলো কল করেছি তোকে, শুনতে পাইনি খালা। আমার বিষণ্ণ ভাঙা ভাঙা কণ্ঠ শুনে খালা বিচলিত হলো আরেক কয়েক গুণ। কি হয়েছে তনু, তোকে এত বিষণ্ণ লাগছে কেন? আমি ছলছল চোখে অল্প স্বল্প হাসলাম। বললাম, আমার বেনামি সংসারটা আজ ভেঙে গিয়েছে খালা। আজ আমি মুক্ত। আমার অদ্ভুত বাচন ভঙ্গি শুনে খালা কথার খেল হারিয়ে ফেলল। তবদা খেয়ে কিয়ৎক্ষণ স্থির রইল। হয়তো উনি আমাকে বোঝার চেষ্টা করছে। এর মধ্যে তন্নি ফোন নিল। জিজ্ঞেস করলো, কত দূর এলি আপু? কাছাকাছি চলে এসেছি, একটু পরই পৌঁছে যাব। ফোন রাখলাম। আমার কথা বলতে ইচ্ছে করছে না এখন। ঠিক আছে আপু, সাবধানে থাকিস, নিজের খেয়াল রাখিস। আচ্ছা রাখবো। তনি এরপরও কল কাটল না। আমায় পুনরায় কণ্ঠের দরদ মিশিয়ে ডাকলো, আপু শোনো। কি? বেইমানরা তোমার জীবনের গল্পের একটি অধ্যায়, পুরো গল্প নয়। তাদের জন্য তুমি থেমে যেও না, মন খারাপ করো না। তারা তোমাকে ভেঙে চড়ে দিয়ে আবারও শক্তিশালী হতে শিখিয়েছে। তুমি নিজেকে শক্ত রেখো, সামনে এগিয়ে যাও। সত্যিকার অর্থে যে মানুষগুলো তোমার, তারা তোমার নতুন পথ চলার অপেক্ষা করছে। ওর কথা শুনে আমি আনমনেই হাসলাম। আমার ছোট বোনটা কি খুব বড় হয়েছে? কেমন ভারী ভারী কথা বলছে। মনে হচ্ছে এই তো সেদিন স্কুলের গণ্ডি পেরিয়ে সবে কলেজে ভর্তি হয়েছিল তন্নি। এখন ইন্টারমিডিয়েটের শেষ পর্যায়ে চলে গেছে। সামনে ওর পরীক্ষা। সময় কিভাবে যে ফুরোয়। হ্যাঁ, আমাদের সেই ছোট তন্নিতা সত্যি বড় হয়েছে। আমাদের বাবা নেই, মাথার উপর বড় ভাইদের কোনো ছায়া নেই। আমি যে বড়, আমার মাথার উপর কত বড় দায়িত্ব বেড়েছে। ওদের জন্য হলেও আমাকে ভালো থাকতে হবে। আমি আনমনে হাসলাম আবারও। বললাম, তোরাই আমার শক্তি, তোরাই আমার বল, তোরাই আমার নতুন পথ চলা। তন্নি আমাকে আবারও দৃঢ়ভাবে আশ্বাস দিয়ে বলল, আমরা সবাই তোমার সাথে আছি আপু। তুমি পারবে, তুমি পারবে। আমি ভরসা পেলাম। কল কেটে দিয়েছি। এরপর আচমকা ক্লান্তিতে ধরেছে শরীর ও মন। আমি বিনা আমন্ত্রণে মায়ের কাঁধে মাথা এলিয়ে দিলাম। মা একটু মুচকি আসলো, আমার ধরা মাথায় হাত বুলিয়ে দিল। মায়ের আদর অনুভব করে কখন জানি চোখ লেগেছিল। আমি ঘুমিয়ে গিয়েছিলাম বোধ হয়। আমার ত্রন্দাভাব কাটে রিধান ভাই ডাকে, তনু, এই তনু। আমি আচমকা ডাকে হকচকে গেলাম। বললাম, কি হয়েছে? কি হয়েছে? পৌঁছে গেছি আমরা। রিধান ভাই এতটুকু বলে ঝড়ের বেগে আবারও কোথাও অদৃশ্য হয়ে গেল। আমি আশেপাশে চোখ ঘুরিয়ে নিলাম একবার। আমার মাথাটা এখনো মায়ের কাঁধে। মা নড়াচড়া না করেই সেভাবে বসে রয়েছে। পাশে আমার যদি অসুবিধা হয়, মায়ের গভীর যত্নটুকু আমার মন ভালো হওয়ার কারণ। আমার বুকের ভারটা আচমকা সরে গিয়েছে। আমি মাকে জড়িয়ে ধরেই সেভাবে কতক্ষণ বসে রইলাম। যাত্রীরা ধস্তাধস্তি করে নামছে। অনেক ভিড়ের মধ্যে আমি অসুস্থ শরীর নিয়ে গেলাম না, মা বারণ করেছে। আমরা মা মেয়ে নামলাম সবার শেষে। বাস স্টেশনে কিছুক্ষণ ধরে দাঁড়িয়ে আছি আমি আর মা। রিধান ভাইটা আবার কোথায় গেল? নীরবে আমরা ওনাকে খুঁজছি। আচমকা আমার চোখ আটকে গেল পরিচিত একটা পুরুষালী মুখের ওপর। ওই তো, কিছুটা দূরে দাঁড়িয়ে আছে এক বৃদ্ধ লোক। যে লোকটা আমার বিয়েতে এসেছিল মাহিমের বাবা হয়ে, যাকে আমি একসময় বাবা বলেও ডেকেছি। আজ সব ভাবতেও ঘৃণা হচ্ছে। আমার ইচ্ছে করছে প্রতারক লোকটার মুখ বরাবর থুতু ফেলতে। কি করে করতে পারলো উনি এমন কাজ? উনি আমার বাবা না হোক, পৃথিবীর কারো না কারো তো বাবা। বাবারা কি করে প্রতারক হয়? কারণ কি? কারণটা জানতে হলেও আমি একবার ওনার খোঁজ করতাম। অনাকাঙ্ক্ষিতভাবে ওই লোকটাকে আজই এখানে দেখব ভাবিনি। আমি দেরি না করে ওনার দিকে এগিয়ে গেলাম। ডাকলাম উঁচু কণ্ঠে, এই, এই শুনুন। বৃদ্ধ লোকটা আচমকা আমাকে দেখে যেন আকাশ থেকে পড়ল। তার চোখে মুখে গাঢ় বিস্ময়ের রেশ। উনি আনমনে বলে উঠলেন, তনু, তুমি? আমি এর মধ্যে বড় বড় পা ফেলে ওনার কাছে পৌঁছে গিয়েছি। আমার পিছনে পিছনে মাও এলো। আমি একবার আলগোছে বৃদ্ধ লোকটার আগাগোড়া পর্যবেক্ষণ করে নিলাম। আগের সেই পোশাক আশাকের সঙ্গে এখন ওনার মিল নেই। পরনে সস্তায় কেনা একটা মলিন শার্ট ও লুঙ্গি, পায়ে একজোড়া চটি জুতো, হাতে আধখালি একটা ব্যাগ। সবটাই লক্ষ্য করে আমি তাচ্ছিলের সুরে বললাম, কি ব্যাপার, আজকাল টাকা পয়সা পেতে সমস্যা হচ্ছে নাকি আপনার? আগের মতো ঠকবাজি করার জায়গা পাচ্ছে না বুঝি? লোকটা হঠাৎ মাথা নিচু করে নিল। আগে পিছিয়ে কিছু না ভেবে দ্রুত আমার থেকে উল্টো রাস্তা ধরে হাঁটা দিল। আমি বুঝলাম লোকটা আমার থেকে পালাতে চাইছে। আমি তাকে যেতে দিলাম না, আটকে দিলাম। বাধা দিয়ে বললাম, দাঁড়ান। লোকটার পাজোড়া অমনি থেমে গেল। তবে উনি আমার দিকে তাকালো না। আমি সেসবে মাথাও ঘামালাম না, বরং মনের সবটুকু রাগ উগলে দিয়ে ওনাকে জিজ্ঞেস করলাম, জানেন, আমার সংসারটা আজ ভেঙে গেছে। লোকটাই একটু চমকালো না এতে, বরং হেলদোলহীনভাবে বলল,
যাওয়ারই ছিল। এতে কি যে রাগ লাগলো আমার। উনি এমন ভাব করলো যেন এতে অনেক অনেক খুশি হয়েছে। লোকটার মুখোমুখি হয়ে আমি আগের থেকেও দ্বিগুণ তেজ নিয়ে বললাম, কিভাবে পারলেন, কিভাবে পারলেন আপনি এই কাজ করতে? আপনার বিবেকে একটু বাঁধল না? সবটা জেনেও কেন একটা মেয়েকে অনিশ্চিত সংসার করতে সাহায্য করলেন? আপনি না বাবা, তবুও কেন একটা মেয়েকে সবাই মিলে ঠকালেন? পেটের দায়ে। পেটে ক্ষুধার যন্ত্রণা থাকলে মাথায় বিবেকের তাড়না থাকে না, মানে তাই বলে এমন একটা কাজ করবেন? লোকটার সঙ্গে সঙ্গে আমার কথার জবাব দিল না। আমি আগ্রহ নিয়ে ওনার দিকে তাকিয়ে আছি। আমার সঙ্গে মাও। কিরকম অদ্ভুত লাগছে লোকটাকে। দূরের ল্যাম্পপোস্টের ফিনফিনে আলোতে তার কোচকুচে যাওয়া চোখ জোড়ায় চিকচিক করছে। বোধহয় লোকটা কাছে। কিসের এত দুঃখ ওনার? আমার ভাবনার মাঝেই লোকটা বলল, আমি আর আমার স্ত্রী টাকার জন্য তোমাদের সঙ্গে অভিনয় করেছি মা। সেদিন আমাদের হাতে আর কোনো উপায় ছিল না। আমরা এই কাজ না করলে মাহিম আমাদের অতগুলো টাকা দিত না, আর আমার অসুস্থ ছেলেটাকেও বাঁচানো হতো না। আমার কাছে আবারও সবকিছু পরিষ্কার হলো। লোকটা মিথ্যে বলছে না। তার চিকচিক করা অশ্রুসিক্ত চোখজোড়ায় তার সাক্ষী। আমি কিছুক্ষণের জন্য ভাষাহীন বৃতৃষ্ণা চোখে তাকিয়েছি সামনের দিকটাতে। এর মধ্যে মা বলল, যতই হোক তাই বলে মানুষ ঠকানো কোনো ভালো কাজ নয়। আপনি যে কোনো উপায়ে আমাদের একবার জানাতে পারতেন সবটা। সেদিন যদি আপনি আমাদের কিছু একটা আজ দিতেন, আজ আমার মেয়েটার সংসারটা ভাঙতো না। আমার ফুলের গায়ে এত আজ লাগতো না। সেদিনই কাঁটা থেকে রেহাই পেত আমার ফুলটা। আমার মেয়েটা আজ যা যা হারিয়েছে সে যন্ত্রণা সহ্য করেছে। ওর এক একটা দীর্ঘশ্বাসের পেছনে আপনিও কোনো না কোনোভাবে দায়ী। নিজের সন্তানের কথা ভেবে আপনি সেদিন আরেকজনের সন্তানকে ঠকিয়েছেন না। আপনি দেখেন, আল্লাহর বিচার নিজেই করবেন। আজ না হয় কাল ওর রুহের অভিশাপ আপনার সন্তানের উপর পড়বে। লোকটা অদ্ভুত স্বরে হাসল কিয়ৎক্ষণ। এরপর প্রাণহীন গলায় শুধালো, সে অভিশাপের আর দরকার হবে না আপা। প্রকৃতি ভোলে না কারো ঋণ। সেদিন আমি আমার সন্তানকে বাঁচালেও তার পা দুটো আমি আর বাঁচাতে পারিনি। হঠাৎ এক দুর্ঘটনায় আমার ছেলেটার পা দুটো চিরতরে হারিয়ে গেল। একমাত্র মেয়েটার সংসারটাও ভেঙে গেল কারণ ছাড়া। ওই যে পাপ, পাপের পিছু টান। লোকটার এক মুহূর্ত দাঁড়ালো না, নির্জীব ভঙ্গিতে চলে গেল। আমরা মা মেয়ে কিছুক্ষণ সেদিকে তাকিয়ে রইলাম। মানুষটাকে আমাদের আর শাস্তি দেওয়ার দরকার হলো না। ওই যে লোকটার ভেতরে অপরাধ বোধটাই হলো তার আত্মার শাস্তি। আত্মায় যদি অসুখ থাকে মানুষ কিভাবে ভালো থাকে? তাকে নিয়ে আমাদের আর বেশিক্ষণ ভাবা হলো না। আমাদের কি আর এত সময় আছে? আমরা যে নিজ নিজ জগতে ব্যস্ত। তন্মধ্যে রিধান ভাই এলে কোথা থেকে যেন রিক্সা নিয়ে সঙ্গে এনেছে দুটো কাটা ডাব। আমার হাতে একটা দিল, মায়ের হাতে একটা দিল। আমার এতক্ষণ বড় জলদেশটা লেগেছিল। লোকটা বুঝি খেয়াল করছিল এত রাতে ডাব পেল কই। আমি এত শত না ভেবেই ডাবের পানিটা তৃপ্তি করে খেয়ে নিলাম। রিধান ভাইকে আরেকটু আগের ব্যাপারে জানালাম না। লোকটা বড়ই ঘাটতেরা। ওনাকে চিনলে ঝামেলা করবে। অতৃপ্ত মানুষটাকে আমি আর অশান্তি পোহাতে দিলাম না। তার প্রতি আমার আর কোনো রাগ অনুরাগ নেই। আমার পাওনা যে আমার রব নিজেই আগে আগে পুষিয়ে দিয়েছে। নিশ্চয়ই রব সর্বশ্রেষ্ঠ বিচারক। রবের নিকট সকল কাজের ন্যায় বিচার পাওয়া যায়, আমিও পাবো। এই ভেবেই মনটা ফুরফুরে হয়ে গেছে আমার। এরপর আর সময় নষ্ট করলাম না। আমরা রিকশায় চড়ে বাসায় এলাম। আমাদের সঙ্গে ব্যাগপত্র নিয়ে নিধান ভাইও এসেছে। উনি থাকবে না যদিও, একটু পরে বোধহয় চলে যাবে নিজ বাসাতে। বাসায় আমি ফুরফুরে মেজাজে এলেও আমার মেজাজের রদবদল হলো কিছুক্ষণের মধ্যেই। আমাদের উপস্থিত টের পেয়ে মানুষজনের হামলা শুরু হলো। আশেপাশের ফ্ল্যাটের ভাবি এলো, চাচিরা এলো। ওরা আমায় কেউ কেউ দেখলো বাঁকা চোখে, কেউ বা আমার জন্য দুঃখ পেল। আমিও যদি ওসব দেখছি না, ভাবছিও না, কিন্তু পাশের বাসার ভাবির দরদ দেখিয়ে মনে করে দিচ্ছে যেন। উনি এলো আমার রুমে, পাশে বসে বলল, দেবসরা তবে হয়েই গেল তোর? আমি ঠান্ডা স্বরে প্রত্যুত্তরে বললাম, শুনেছ যখন আবার জিজ্ঞেস করছো কেন? এতটুকুই যেন আমার দোষ হয়ে গেল। ভাবি বসা থেকে উঠে দাঁড়ালো, খ্যাক করে উঠল। ও জিজ্ঞেস করাতে বুঝি আমার দোষ হয়ে গেছে? আমি তার কথাতে পাত্তা দিলাম না। না শোনার মতো করে ফোন হাতে নিয়ে বসে রইলাম। এতে ভাবির কথাতে সুবিধা হলো না। অধৈর্য হয়ে দেবর্ষের প্রথম দিনই ভাবি আমায় খোঁটা দিল। দেবর্ষী মাগের তেজ কত, এই তেজের কারণেই স্বামীর ঘর ছাড়া হতে হয়েছে। কথাটা ভাবি বিড়বিড় করে বললেও আমি শুনে নিয়েছি। আমি তাকে তারপরও কিছু বললাম না। কিছু কিছু সময় চুপচাপ থাকাই ভালো। ভাঙা মানুষের দুর্বল পয়েন্ট ধরেই অনেকেই পুনরায় ভাঙতে আসবে। আর তখন যদি তারা অপর মানুষটার কাছে সুবিধা পেয়ে বসে, তাহলে আর তার রক্ষা নেই। এক জীবন অতিষ্ঠ করে মানুষ আর তাকে বাঁচতে দিবে না। কিন্তু আমি তো বাঁচতে চাই, বাঁচাতে চাই।
আমার পেটে বেড়ে ওঠা সন্তানকে, তাই চুপ রইলাম। যার তার কথা কানে তুলতে নেই, এতে ওরা নিজেদের গুরুত্বপূর্ণ ভেবে বসবে। কিন্তু আমি তো ওদের গুরুত্ব দিচ্ছি না। দীর্ঘ জার্নিতে শরীর ক্লান্ত লাগছে আমার। আমি কোনো কথাবার্তা ছাড়াই রুমের লাইট অফ করে শুয়ে পড়লাম। ভাবি অমনি সুরসুর করে চলে গেল, সহ্য জায়গা না পেয়ে। আমি হাসলাম তার অপমানিত হওয়া ভোঁতা মুখটা দেখে। রাজ্যের ক্লান্তিতে চোখ বন্ধ করে আমি ভাবতে লাগলাম, এই জায়গাটা আমায় ছেড়ে দেওয়া উচিত। মানুষের মগজ বুঝে চলা ভালো। চলার পথে কিছু বিকৃত মানুষের সঙ্গে দূরত্ব বাড়ানো উচিত। এতে মানসিক শান্তি অক্ষত থাকে। এই সমাজের কাছে আমি এখন ডিভোর্সি, ওদের কাছে আমি বড়ই ঠুনকো। আমার দাম নেই কানাকড়িও। ওরা সুযোগ পেলেই আমাকে বারবার ভাঙতে আসবে। আমিও বারবার মনোবলের খেয়ে হারিয়ে ফেলব। আমাকে আবার ওতে পিছু ডাক দিবে। নিজের সম্মান নিজের দাম রক্ষাতে হলেও এই শহরের জায়গাটা আমার পাল্টে ফেলা উচিত। আমাকে আর বেশিক্ষণ ভাবতে হলো না। বসার ঘর থেকে শুনতে পেলাম রিধান ভাই মাকে বলছে, এই বাসাটা পাল্টে ফেলেও খালা, আমি তোমাদের জন্য নতুন ফ্ল্যাট দেখব। মাও তার সঙ্গে সহমত হলো, অমত করল না। রিধান ভাই বিচক্ষণ মানুষ, এক প্রহরেই বুঝে গিয়েছে এই বাসাটা এখন আর আমার জন্য শান্তির জায়গা নয়। নতুন জীবন নতুন বাসায় কাটছে বিন্দাস। সবার আয়ু থেকে আমাদের 6টা মাস চলে গেছে। আমার নতুন ঘরে নতুন মেহমানের জন্ম হয়েছে। আমার দুঃখের ঘরে সুখের ছোঁয়া। আমার রাজকুমারী, হ্যাঁ, আমার গর্ভ থেকে একজন কন্যা সন্তানের জন্ম হয়েছে। সে পৃথিবীতে আসার সঙ্গে সঙ্গে তার বাবা মার জন্য নিষিদ্ধ পুরুষের খাতায় উপযুক্ত হয়েছে। আমার কন্যার বাবা নেই। জন্ম থেকে সে আর 5টা শিশুর মতো বাবার ছোঁয়া পায়নি। তাকে কখনো তার বাবা ছুঁতেও পারবে না, আমি ছুঁতেও দেব না। আমাদের মামের জীবনে মাহিম নামক মানুষটি কোথাও থাকবে না। সে আছে আমার ঘৃণাতে, আমার অভিশাপে। আমি মনে করি তার বাবা মা সবটাই এখন আমি। তাকে নিয়ে দিব্যি আনন্দে এখন যাচ্ছে আমার দিন। আমার কন্যাটা ভূমিষ্ঠ হওয়ার পর থেকেই পৃথিবীটা যেন নতুন রূপে আমাকে চম্ব করতে শুরু করেছে। তার ছোট্ট হাত দুটি যখন আমার আঙ্গুলে ছোঁয়, তখন মনে হয় যেন পৃথিবীর সব কিছু ভুলে আমার এই মুহূর্তটাকে বিশেষ করে তুলেছে। ছোট্ট একটি প্রাণ, যে আমার কাছে পৃথিবীর সবচেয়ে মূল্যবান রত্ন। তার হাসি কান্না সবকিছু আমার এক নতুন পৃথিবীর সূচনা। মাতৃত্বের প্রতিটি দিন কষ্টের হলেও তার প্রতিটি মুহূর্তে ভালোবাসা আর দায়িত্বের গোপন শক্তি আমাকে এগিয়ে নিয়ে যায়। এই সন্তান আমার অজানা শক্তি, আমার অমৃত। তার মাঝে আমি এত এত সুখের সন্ধান খুঁজে পাওয়াতে আমি তার নাম রেখেছি সুখ। ও আমার শুধু সুখ নয়, সুখ পাখি। আমি তাকে নিজের মতো পুষে বড় করব। পৃথিবীর সকল কিছুর সঙ্গে আমি তাকে পরিচয় করব। আমি আমার কন্যাকে দুঃখ চেনাবো, সুখ চেনাবো, ক্ষুধা চেনাবো, বাস্তবতা চেনাবো, যাতে আমার মতো একই ভুল আমার কন্যা না করে। তাকে ঘিরে আমার হাজারটা কল্পনা জল্পনা। অদ্ভুত এই আনন্দের মাঝে আমার কাঁধের দায়িত্বটাও বেড়েছে। সে ছাড়া আমার পাশে আমার মা রয়েছে, ছোট বোন রয়েছে। বড় হওয়ার সুবাদে তাদের দায়িত্বটাও আমার। ছোট বোনটা বড় হচ্ছে, সামনে তার পরীক্ষা। এরপর বিয়ে শাদিরও একটা ব্যাপার আছে। এতগুলো মানুষ নিয়ে বসে আর কতকাল খাওয়া যায়। আমার মাথার ওপর যে বাবার ছায়া নেই। আমার বটবৃক্ষতা হারিয়ে গেছে সেই কবে। রেখে গিয়েছে পেনশনের সামান্য কিছু টাকা। আমার বাবা স্কুল মাস্টার ছিল কিনা, মা ওটা দিয়েই রয়ে সয়ে চলছে। আমি ভাবছি কি করা যায়। আমি এর মধ্যে বিভিন্ন জায়গায় চাকরির জন্য দরখাস্ত করেছি, কিন্তু ভালো ফলাফল আসেনি এখনো। যা এসেছিল সেই স্বল্প বেতনে আমার পোষবে না। এ নিয়ে আমি একটু চিন্তিত বটে। ভালো চাকরি পাওয়ার সুযোগ নেই আমার। অনার্স কমপ্লিট হতে এখনও আমার 1.5-2 বছর বাকি। আমার পড়ালেখা শেষ হয়নি এখনও। মাত্র ইন্টারমিডিয়েট সার্টিফিকেট দিয়ে ভালো চাকরি পাওয়াটাও বিলাসিতা। আমি যে কি করি। যতই হোক, লেখাপড়াটা চালিয়ে যেতে হবে। এর মাঝে যে কোনো একটা কাজ করাও সময়ের দাবি হিসেবে দাঁড়িয়েছে আমার জন্য। কোনো দিকে উপায়ন্তর না পেয়ে বসন্তের এক বিকেলে মাকে বললাম, ভালো চাকরি তো পাচ্ছি না মা, কি করব বলো তো। মা অনেকক্ষণ ভেবে বলল, তোর জন্য এখন চাকরি পাওয়াটা মুশকিল হয়ে যাবে। চাকরি খোঁজা বাদ দিয়ে কোচিং সেন্টার খুলতে পারিস। শহরে এটাই ভালো চলবে। আমি ভেবে দেখলাম মায়ের আইডিয়াটা খারাপ না। আমি সেই মোতাবেক এগুলাম। বাসার কাছাকাছি একটা ঘর ভাড়া নিলাম। সেখানে খুলে ফেললাম কোচিং সেন্টার। অনলাইন থেকে শুরু করে শহরের আনাচে কানাচে ছাপিয়ে দিলাম আমার শখ কোচিং সেন্টার এর বার্তা। শিশু থেকে শুরু করে ইন্টার পড়া স্টুডেন্টকে আমি পড়াতে পারবো। শুরুতে আমি হাতে গোনা কজন শিক্ষার্থী নিয়ে শুরু করলাম আমার এই যাত্রা। বাচ্চা মায়ের কাছে রেখে আমি আমার সবটুকু শ্রম এবং মেধা দিয়ে এখানে ঢেলে দিলাম। আমি নিজের সর্বোচ্চ চেষ্টা দিয়ে স্টুডেন্টদের পড়াতাম, যার ফলে ওরা ভালো রেজাল্ট করত। খুব অল্প সময়ের মধ্যে চারপাশে আমার সুনাম বাড়তে লাগলো। ধীরে ধীরে মানুষজন আমার কোচিং সেন্টার চিনতে লাগলো, ভিড় বাড়ল। এরপর আর কখনো আমাকে স্টুডেন্ট নিয়ে ভাবতে হয়নি। সৎপথে সাফল্য রয়েছে, পরিশ্রমী সেই সাফল্যের চাবিকাঠি, যা একদিন সুন্দর ফল দেয়। আমি এই মন্ত্রে বিশ্বাসী। আমি নিজের লক্ষ্য অটুট রেখে পরিশ্রম করতে লাগলাম।
খুব শীঘ্রই সে ফল পেতে লাগলাম আমি। কয়েক ব্যাচে ভাগাভাগি করে এখন স্টুডেন্ট পড়াতে হয় আমাকে। আমাকে এতে হেল্প করছে তন্নিও। এর মধ্যে ওর ফাইনাল পরীক্ষা শেষ হয়েছে। এখন তন্নি আমার সেন্টারে ছোট বাচ্চাদের পড়ায়। খুব অল্প সময়ের মধ্যে আমার দুবনের একটা গতি হয়েছে। এখন আর কাল কি খাবো, বাসা ভাড়া কিভাবে জোগাড় করব, বাচ্চার খরচ কিভাবে চালাবো, এ নিয়ে ভাবতে হয় না আমাদের। আমাদের এই সাফল্যের সবচেয়ে খুশি আমার মা। মা তার সবটুকু দিয়ে আমাদের পাশে থাকছে, সব কাজে সাপোর্ট করছে। আমি টের পেলাম বাচ্চা মা বোন নিয়ে মানসিক শান্তির কমতি নেই আমার। আমার দুনিয়া ঝলমল করছে ওদের ছোঁয়ায়। এরপর আমাকে পিছনে ফিরে তাকাতে হয়নি। সেবার এক বিকেলের কথা। যথারীতি বিকেলে কোচিং সেন্টারে বসে আমি বাচ্চাদের পড়াচ্ছিলাম। আচমকা কোথা থেকে যেন এলো রিধান ভাই। সে মাঝে মধ্যে প্রায় সময় পেলে আমাদের এখানে আসে, বাচ্চাদের সঙ্গে কথা বলে ঘুরে যায়। এবার এসেছে বেশ কিছুদিন হলো। তাও আমি তাকে দেখে আগ্রহ দেখালাম না। আমি যথারীতি তাকে এড়িয়ে যাই, এড়িয়ে চলি। আজও গেলাম। এতে অবশ্য রিধান ভাইয়ের কিছু যায় আসে না বলে মনে হয় না। তার আচরণ স্বাভাবিক। রিধান ভাই বাচ্চাদের সঙ্গে কথা বলে আমাকে এক প্রকার হুমকি করল। আমায় একটা রং চা খাও তো তনু। আমি একবার বেশ গম্ভীর কণ্ঠে বললাম, চা আপনি নিচে গিয়ে খেয়ে আসুন। রিধান ভাই, এটা আমার পড়াবার জায়গা, বাসা নয়। এখানে আমি চা নাস্তে নিয়ে বসে থাকি না। রিধান ভাই কিয়ক্ষণ আমার দিকে ভ্রু উঁচিয়ে চেয়ে রইল, আর কিছু বলল না। আমি সেসবে আগ্রহ দেখালাম না। রিধান ভাই এসে বসে রইল আমার কোচিংয়ের একটা চেয়ারে। আমার বাচ্চাদের পড়ানোর টাইম শেষ। আমি তাদের ছুটি দিলাম। ওরা চলে গেল। রিদাত ভাই তাও বসে আছে। বিরক্ত হলাম আমি। মানুষটা কি এখানে আজীবন থাকার কথা ভাবছে? আমি এক পর্যায়ে বললাম, যাচ্ছে না কেন? আমি এখানে থাকলে অসুবিধা কি তোর? রিদান ভাইয়ের পাল্টা প্রশ্নে আমি আবারও বললাম, অবশ্যই আমার অসুবিধা আছে। আপনি চলে যান রিদান ভাই, আর কখনো এখানে আসবেন না। রিদান ভাই সঙ্গে সঙ্গে কিছু বলল না। অনেকক্ষণ পর বলল, এখনই চলে যাব? আর একটু বসি। বসে কি করবেন? আমার আরেক ব্যাচ পড়ানো বাকি। ওরা চলে আসবে। আপনি চলে যান। বারবার আমাকে চলে যেতে বলছিস কেন তনু? তোর কি মনে হয় আমি এখানে বসে ঘুমতে এসেছি? অনেক কাজ পেলে এখানে এসেছি। আসছেন কেন? আমি কি আসতে বলেছি আপনাকে? রিধান ভাই আমার কথা পাত্তা দিল না। বলল, তোর একটু সময় হবে, বের হবি একটু আমার সঙ্গে। আমি তার দিকে আর তাকালাম না। উল্টো দিক ফিরে বললাম, না। যদিও আমার হাতে এখন অনেকখানি সময়। পরবর্তী ব্যাচের স্টুডেন্টরা আসতে এখনও 30-40 মিনিট বাকি। যতই হোক, সমাজের কাছে আমি একজন ডিভোর্সি নারী। ডিভোর্সি নারীদের কত শত দোষ। এরা কাজের জন্য যদি কোনো পুরুষের সঙ্গে কথা বলে, সমাজের মানুষ সেটাও বাঁকা চোখে দেখে। সেখানে রিধান ভাই বড়ই বেপরোয়া। আজকাল কেমন কেমন করে তাকায় সে আমার দিকে। তার গভীর চোখে চোখ রাখার মতো দুঃসাহস আমার হয় না। আমি কোনো বদনামের ভাগিদার হতে চাই না। আমার কল্পনা ভিন্ন, বাস্তবতাও ভিন্ন। যতই আমি প্রতিবাদী আর সাহসী নারী হই, এই সমাজে আমি করছি বাস। এখনকার সঙ্গে তাল মিলিয়ে আমাকে থাকতে হয়। আমার সম্মানে আমাকে ধরে রাখতে হবে যে। আমার থেকে কাঙ্ক্ষিত উত্তর না পেয়ে রিধান ভাই উঠে দাঁড়ালো। পকেট থেকে কিছু চকলেট বের করে টেবিলে রাখলো। গম্ভীর কণ্ঠে একবার আমায় শুধালো, সুখের জন্য এনেছিলাম। এরপর আর এক মুহূর্ত দেরি করো না রিধান ভাই। বাইরে বের হলো। এই জিনিসটা সে প্রায়ই করে। সুখে খুব স্নেহ করে রিধান ভাই। কিন্তু চকলেট আদৌ সুখের জন্য? আমার বাচ্চা মেয়ে, সে কি করে চকলেট খাবে? তাকে আমি এসব কখনোই দিই না। তবুও ওর বয়স 6 মাস থেকেই রিধান ভাই আসলে ওর নামে চকলেট নিয়ে আসে। কারণ কি? এর কারণ ভাবতে চাই না আমি। আমার ভাবনার মাঝেই রিধান ভাই অনেক দূর চলে গেল। আমি তাকে পিছন থেকে ডাক দিলাম, রিধান ভাই। রিধান ভাইয়ের পা থেমেছে, কিন্তু লোকটা তার পেছনে ফেরেনি। আমি চাপা দীর্ঘশ্বাস ছেড়ে বললাম, আপনি আর কখনো এখানে আসবেন না রিধান ভাই। এমনকি আমাদের বাসাতেও না। রিধান ভাই প্রত্যুত্তরে কিছু বলল না। এমনকি আমার দিকে তাকালো না। এলোমেলো পায়ে আমার চোখের সামনে থেকে অদৃশ্য হলো। মানুষটা কি কষ্ট পেল আমার ব্যবহারে? আমি এসব একটিবারও ভাবলাম না। কেবল চাপা একটা দীর্ঘশ্বাস ফেলে নিলাম। এরপর আবারও ব্যস্ত হলাম নিজের কাজে। আজ শুক্রবার, আমার ছুটির দিন। এই দিনটাতে সুখের সঙ্গেই আমি কাটাই। মেয়েটা সপ্তাহে একদিন মাকে কাছে পেয়ে ছাড়তেই চায় না। বারবার কোলে উঠতে ঝাপটে ধরে মাকে, বুকের সঙ্গে মিশে থাকে। তখন কি যে সুখ সুখ লাগে আমার। আজও সুখকে নিয়ে বসার ঘরে বসেছিলাম আমি। তন্নিমা আজ বাসায় নেই। ওরা দুজন এক আত্মীয়র বিয়েতে গিয়েছে। আমি জানি বাসায় আজ আমি আর আমার সুখ। হঠাৎ পাশের ফ্ল্যাটের ভাবি এলো আমাদের বাসায়। এই ভাবিটা খুব ভালো, কিন্তু কথা একটু বেশি বলে। আজও শুরু হলো তার কথার ঝুলি। তনু, কি হয়েছে জানো? কি হয়েছে? মাহিমে মাহিম মাহিম নামটা শুনতে পেয়ে রক্ত গরম হয়ে গেল আমার। আমি তাকে মাঝপথে
থামিয়ে দিয়ে চেঁচিয়ে বললাম, আমার সামনে এই নামটা কখনো উচ্চারণ করবে না ভাবি। কতবার নিষেধ করেছি আপনাকে। জগতের একটাই নাম যা আমি ভীষণ ঘৃণা করি। এই নামটা আমার বক্ষস্থল থেকে আমি মুছে দিয়েছি। এই নাম আমি আর শুনতে চাই না, জানতে চাই না। কিন্তু এই ভাবিটা বারবার এই নামটাই বলে, কারণ উনি মাহিমদের এলাকার লোক। কিভাবে যেন সে আমাকে চিনে ফেলেছে। তবুও আমি তাকে শুরু থেকে এসব বলতে বারণ করেছি। আজ অনেকদিন পর আবারও শুরু হলো ওনার পুরনো কথা। এতে এবার চরম রাগে লাগছিল আমার। উনি এমন কেন? এর মধ্যে ভাবি আবারও বলল আমায়, তুমি মাহিমকে খুব ঘৃণা করো তাই না তনু? আমি এবার শোকে আঁকড়ে ধরে বসা থেকে উঠে দাঁড়ালাম। ওনার থেকে উল্টো দিকে ঘুরে বললাম, ওরা আমার ঘৃণাতেই নেই ভাবি। ওরা রয়েছে আমার অভিশাপে, আমার গোপন দীর্ঘশ্বাসে। তোমার অভিশাপ ওদের জীবনে লেগেছে তনু, খুব করে লেগেছে। তুমি জিতে গেছো তনু, তুমি জিতে গেছো। জেল থেকে বের হওয়ার পর মাহিমদের খুব ভালোই চলছিল। কিন্তু তোমার অভিশাপ ওদের পিছু ছাড়েনি। জানো, মাসখানেক আগে মাহিমদের সপরিবার অ্যাক্সিডেন্ট করেছে। ওদের মেয়েটা সেই জায়গাতেই মারা গেছে। মাহিম ও তার স্ত্রী মরতে মরতেই বেঁচে গিয়েছে। কিন্তু এ বাঁচার থেকে মরে যাওয়াটাই মন্দ নয়। মাহিমের তো দুটো পায়ে কাটা গেছে, এখন চলতে ফিরতেও পারছে না একা একা। ওর বইয়েরও মাথাতে আঘাত লেগেছে, মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। এর চিকিৎসা চালাতে চালাতে মাহিম তো পথে বসেছে। আমার কি যে হলো, আচমকা বুকের ভেতর থেকে একটা ভার চলে গেল। মানুষের এরকম একটা মর্মান্তিক ঘটনা শুনে কেউ হাসতে পারে? কি অদ্ভুত! আমার মুখে চাপা হাসি লেগেছে। ভাবি আমাকে, আমার অদ্ভুত আচরণকে আগাগোড়া পর্যবেক্ষণ করে পুনরায় শুধালো, তুমি খুশি হয়েছো তনু? জানি না, তবে আমার মনে হয় এর থেকে আনন্দদায়ক খবর আমি আর কখনো শুনিনি। ভাবি হাসলো, বলল খুব জোরালো গলায়, পাপ কাউকে ছাড়ে দেয় না, কাউকে ছাড়ে না। এটা তো ওদের পাওনা ছিল। আমিও তার সঙ্গে তাল মিলিয়ে চনমনে গলায় বললাম, রব কাউকে ছাড় দেয় না, তাই না ভাবি? ভাবি হাসলো, আমার দিকে এগিয়ে ফিসফিস করে বলল, জানো, ডক্টর বলেছে ওরা আর কখনো বাবা মা হতে পারবে না। ঠিক সেই সময় আমি উপলব্ধি করলাম রবের বিচার এই জগতে বসেই রয়। রব যা করে বান্দার মঙ্গলের জন্যই করে। আমরা অনেক সময় সেটা দেরিতে উপলব্ধি করি। আজ মনে হচ্ছে আমার রাজ্যে সুখে ভরা। আমি আমার সুখে বুকের সঙ্গে মিশিয়ে সুখী সুখী গলায় আওড়ালাম। অতপর সেদিন মানুষ চিনেছি, ঠকেছি, তবু আমি ভালো থেকেছি। শিখেছি প্রতারণার মাঝে সত্যের খোঁজ। হারিয়ে গিয়ে ফিরে পাওয়ার মজাটা বুঝেছি। যে ঠকিয়েছে সে শিখিয়েছে আমায় বিশ্বাস ভাঙলে কেমন করে গড়া যায়। তাই তো আজ বলি নিশ্চিত মনে, ঠকেছি বলে তবু সুখে আছি প্রাণ ভরে। সমাপ্ত। নোট বার্তা। বিয়ে হলো একটি জীবনমেয়াদী চুক্তি, যা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। তাই এই বিষয়টাতে আমাদের সবচেয়ে বেশি সচেতন হওয়া উচিত। এই তো, আজকাল শহরের আনাচে কানাচে নিত্য নতুন মুখ, অহরহ অপরিচিতদের সঙ্গেই আমাদের বসবাস। তারা আমাদের জানে না, আমরাও তাদের জানি না। তবুও চলার পথে আমাদের সঙ্গে তাদের সাক্ষাৎ হয়, প্রণয় হয়, আবার মনের বোঝাপড়াও হুট করে হয়ে যায়। কিন্তু আদতে আমরা তাদের চিনি না, জানি না, তবুও বিশ্বাস করে বসি। তাই বলি কি সবাই বিশ্বাসযোগ্য? ওহো, ভালো খারাপ মিলিয়েই তো আমরা মানুষ। তাই আমাদের সচেতন হওয়া উচিত। অন্তত বিয়ে করার ক্ষেত্রে ডিফেন্স লং রিলেশনশিপের অপরিচিত কাউকে বিয়ে করার আগে তার সত্য মিথ্যা যাচাই করা দরকার। অন্তত একবার হলে দরকার তার ঠিকানা অনুযায়ী বাড়িতে গিয়ে আশেপাশের মানুষদের জিজ্ঞেস করা, আদৌ মানুষটা ভালো কিনা, সে আমাকে সবটা সত্যি বলল কিনা, তার সঙ্গে আমি সুখী হব কিনা। এটা বাছবিচার করার ব্যাপারটা অন্তত গুরুত্বপূর্ণ। এই শহরে আর কোনো মেয়ের সংসার না ভাঙুক, অন্তত আমার মতো অন্ধ বিশ্বাস করে কোনো মেয়ার না ঠকুক। সংসার হোক সুখের, জীবনসঙ্গী হোক বিশ্বস্ত। জীবনসঙ্গী মানে তো সেই মানুষ যার উপস্থিতি শুধু আপনার পাশে থাকা নয়, বরং আপনার মানসিক শান্তি ও সান্ত্বনার উৎস হয়ে ওঠা। যাই হোক, সব মিলিয়ে গল্পটা কেমন ছিল? সবাই সবার অনুভূতি শেয়ার করবেন। কেমন লেগেছে গল্পটা?